অংশু সপরিবারে এসে হাজির হয়েছে দার্জিলিংয়ে। দার্জিলিং মন মাতানো পরিবেশের মাঝে এক জ্যাকেট পরা মহিলা তাদের পিছু নেয়। সবার চোখকে ফাঁকি দিলেও অংশু ঠিক বুঝে যায়। ঠিক এরই পর আরও একজন লোক তাদের অনুসরণ করা শুরু করেন। অংশু তাকে হাতে নাতে ধরতে তিনি তার আসল পরিচয় দেন, ভবেশবাবু। অংশুর একজন ফ্যান বলা যেতে পারে। তিনি অংশু ও পরিবারকে নিজের জন্মদিনে আমন্ত্রিত করেন। জন্মদিনের হৈহুল্লোড়ের মাঝে গোটা পরিবারের সদস্যদের সাথে পরিচয় হয়ে যায় অংশু ও রিপনের। এক ক্লান্তির দিন কাটিয়ে সবাই আরামে ঘুম দিল। তবে সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হল না। খবর এলো ভবেশ বাবুর মৃত্যু ঘটেছে নিজের ঘরে, আর আবহাওয়া বলছে তা স্বাভাবিক নয়। তারপর শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক সত্যব্রত কাঞ্জিলালের কলমে অংশু ও দার্জিলিং কাণ্ড, দ্বিতীয় পর্ব। না ভাগ্নে, সেটা হলে আমি এতটা অবাক হতাম না। ডাক্তারদের মতে ওনার পেট থেকে যতটুকু ফুড পাওয়া গেছে সেই ফুডের মধ্যে কোনো বিষ নেই। আবার অন্য দিক দিয়ে যদি দেখি তাহলে সেদিককার রাস্তাটাও যে বন্ধ। শরীরের অন্য কোনো স্থান থেকে চামড়া ফুটো করে ইঞ্জেকশনের দ্বারা বিষ প্রয়োগ হয়নি। অথচ মেসোমশাই বিষক্রিয়ায় মারা গেছেন। মাথাটা এখন কোনো কাজ করছে না ভাগ্নে। জানি না এই বিষক্রিয়ার জট কিভাবে ছাড়াবো। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মন পাথারে হইও না দিশেহারা। বড় মামাকে ফোন করে রুম থেকে ডেকে নিয়ে এসে সব কথা বলা হলো। আহা, মাথা ঠান্ডা রাখ। তোর পক্ষে এই জট খোলা সম্ভব নয়। শুধু ঠিকঠাকভাবে এগিয়ে যা। এক কাজ কর, চা খেয়ে নিয়ে তোরা বেরিয়ে পড়। আমি এদিকটা দেখছি। যদি দরকার বুঝিস ফোন করিস, আমি পৌঁছে যাব। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটার দরকার ছিল সেটা হলো বড় মামার বিশ্বাস তার ছোট ভাইকে নিয়ে। একদিন ওনার কথাতেই অংশু আচার্য কলকাতার সুপরিচিত গোয়েন্দা হয়ে ওঠে। তুই ঠিক কথাই বলেছিস দাদা। এই রহস্য ঠান্ডা মাথায় সমাধান করবার চেষ্টা করতে হবে। আপাতত মেসোমশায়ের শেষকৃত্যে সামিল হয়ে যাদেরকে এর আগে দেখিনি তাদেরকে একটু চিনে ফেলা দরকার। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর সেই সঙ্গে প্রবল ঠান্ডা বাতাস বইছে। গাড়িতে করে মিনিট 15-র মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ভাবতে পারিনি পাহাড় ঘুরতে এসে এই স্থানে একদিন আসতে হবে। শ্মশানের একেবারে বাইরের গেটের কাছে অফিসার বর্মন দাঁড়িয়েছিল। একজন কনস্টেবল মামাকে গাড়ি থেকে নামতে দেখেই ছুটে এলো ছাতা হাতে। আরে আপনাকে আর ছাতা ধরতে হবে না, আমায় দিন। মর্নিং অংশুবাবু। ভেতরে কে কে রয়েছেন? তা প্রায় 30-40 জন রয়েছেন। সবাইকে তো কাল দেখিনি। হ্যাঁ, মিস দেবিকার সঙ্গে আজকে 2 জন কনস্টেবল যাচ্ছেন তো? হ্যাঁ, যাচ্ছে তো। উনি তো এখানেও আসেননি। আচ্ছা, আপনি কি ওনাদের কাউকে মৃত্যুর আসল সংবাদটা জানিয়েছিলেন? ডান হাতে আলতো করে কানে ঠেকিয়ে জিভ কেটে এসআই বললেন, না 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 না, একদম না অংশুবাবু। আপনি ভোরবেলা যেভাবে না বললেন, আমি কি তারপর কিছু বলতে পারি? এরপর ভেতরে ঢুকে দূর থেকেই দেখলাম 2 ভাই চিতার কাঠে আগুনের শিকা হাতে এগিয়ে যাচ্ছে। নতুন দাদুর পরিণতির কথা চিন্তা করতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল। এমন ভালো মানুষকে শেষ পর্যন্ত কে খুন করল? হয়তো যে করেছে সে দূর থেকে হলেও দেখতে পাচ্ছে, আর দেখতে পেয়ে নিজের সফলতার কথা চিন্তা করে বেশ খুশি হচ্ছে। সামনের দিকে এগিয়ে যেতেই অফিসার বর্মনের কথা সঠিক বলে মনে হলো।
হাতে গোনা কয়েকজনকে ছাড়া প্রত্যেকেই অচেনা। চিতার সামনে থেকে প্রত্যেকে সরে আসতেই ধীরে ধীরে জানতে পারলাম কারা কারা এসেছেন। জনা 5 কর্মচারী, এনারা ফ্যাক্টরি থেকে এসেছেন। সাদা পোশাকে 2জন খ্রিস্টান সম্প্রদায় মানুষ, ওনারা নাকি স্থানীয় একটি স্কুলের শিক্ষক। বাদ বাকি যারা রয়েছেন তারা সকলেই স্থানীয় বাসিন্দা। অংশুবাবু, রিপোর্ট সম্পর্কে তো কিছুই জানালেন না অফিসার, আপনি কিছু জানেন? না ধ্রুববাবু, আমিও ঠিক জানি না, এখনো পোস্টমর্টেমের রিপোর্ট আসেনি। দেখুন, আসলে অবশ্যই জানাবেন। একটু আগে তো মামার দেহ ছুতে না করছিল আমাকে। সবার মুখে সেই একটাই কথা, আমার জন্য নাকি আমার মামা মারা গেছেন। ভেঙে পড়বেন না, সবকিছু সময়ের উপর ছেড়ে দিন। অংশুবাবু, একটু এদিকে শুনবেন। মামা আর আমি ধ্রুববাবুর পাশে দাঁড়িয়েছিলাম। কিছুটা দূরত্ব থেকে হঠাৎ এসআই বর্মন ডাকতে সেদিকে যেতে হলো। উনি আশেপাশে তাকিয়ে নিয়ে শান্ত গলায় বললেন, যেই ডাক্তার রিপোর্ট তৈরি করেছিলেন তিনি সঠিকভাবে ধরতে পারেননি যে বিষক্রিয়া কিভাবে ঘটেছিল, মানে শরীরে কিভাবে বিষ পৌঁছেছিল। ওনার এক বন্ধু খুব বড় মাপের ল্যাবরেটরি ডাক্তার, নিজে না পারলেও তার কাছে স্যাম্পেল দিয়েছিল পরীক্ষা করে দেখতে। বিশ্বাস করবেন না, তবে উনি কিন্তু ধরতে পেরেছেন। কি বলছেন আপনি? মামা প্রচণ্ড উত্তেজিত হয়ে মন্তব্যটা করেছিল। নিজের ভুল বুঝতে পেরে সম্মুখে দাঁড়িয়ে থেকে ক্ষমা চাইতে ভুলল না। এসআই ভাবতে পারেনি যে মামা তাকে সরি বলবে। থেমে গেলেন কেন, বলুন। হ্যাঁ, কোথায় যেন ছিলাম, ও মনে পড়েছে। তা উনি ধরতে পেরেছেন বলেই আমাকে একটু আগে ফোন করলেন, বললেন আমি যেন আপনাদের নিয়ে এই মুহূর্তে ল্যাবে গিয়ে দেখা করি। হ্যাঁ তো চলুন, দাঁড়িয়ে রয়েছেন কেন? অংশুবাবু, ল্যাবরেটরি তো এখানে নয়, সেই জলপাইগুড়ি। যেতে আসতে কমপক্ষে 8 ঘন্টা তো লেগেই যাবে। তাতে ক্ষতি কি? এমনি তো এখানে কেউ কিছু এখনো জানে না। আপনি শুধু আপনার 2 কনস্টেবলকে এখানে রেখে যান আর বলবেন এখানকার পাট চুকে গেলে তারপর চলে যেতে। বেশ, আপনারা এখান থেকে বেরিয়ে বাইরে গিয়ে দাঁড়ান, আমি এদিকটা সামলে নিয়ে বেরোচ্ছি। বেলা 2টোর সময় নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছলাম। মাঝখানের 2 ঘন্টা বেশি লাগার পিছনে 2টি কারণ ছিল। প্রথম কারণ, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে পেট ঠান্ডা করা, আর দ্বিতীয় কারণ, জিপের ডান দিকের পিছনের চাকা পাংচার হয়ে যাওয়া। এতটা পথ, তাও আবার জিপ গাড়ি। গন্তব্যস্থলে পৌঁছে গাড়ি থেকে নামতেই পা থেকে মাথা পর্যন্ত ঝনঝন করতে থাকে। হ্যালো, আমি এসআই বিবেক বর্মন বলছি। হ্যাঁ, সকালে আপনার সাথে কথা হলো। ও, আপনি উপরেই আছেন তাহলে? বেশ বেশ, আমরা আসছি। বড় বড় কাঁচের দেওয়ালের ভেতরে কিছু সংখ্যক মানুষকে দেখলাম, যারা সাদা অ্যাপ্রন আর মুখে মাস্ক পরে কত কিছু টেস্ট করে চলেছে। বুঝতে পারলাম এটাই তাহলে একমাত্র ল্যাব গোটা পাহাড়ি অঞ্চলে। ছোট একটি অফিস ঘরে ঢুকে আমরা 3 জনে বসে পড়লাম। মিনিট 5 পর বয়স্ক বাঙালি ভদ্রলোক প্রবেশ করল। সরি, আপনাদের এভাবে বসিয়ে রেখেছি। এই বুড়ু, 4 কাপ চা দিয়ে যা। তাহলে আপনি আপনাদের সেই গর্বিত গোয়েন্দা, কত নাম ডাক শুনেছি আপনার। আমার বাড়ি কলকাতায়, কিন্তু বহুবার চেষ্টা করেও আপনার সাথে দেখা করতে পারি। যাক, কপালে ছিল তাই সামনাসামনি দেখাও হয়ে গেল। আপনার নামটা? আমি ডক্টর মিত্রজিৎ ঘোষ। নমস্কার ডক্টর ঘোষ। আমার পরিচয় যেহেতু আপনি জানেন তাই নতুন করে আর বললাম না। তবে ও হচ্ছে আমার ভাগ্নে। হো 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 হো, কি মুশকিল, আমি আপনাকে চিনলে আপনার ভাগ্নে রিপনকে চিনব না? তা রিপন, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। এদিক সেদিককার কথা শেষ হতেই উঠে এলো আসল প্রসঙ্গ। আমার বন্ধু জানালো হাই ভোল্টেজ কেস। মৃত ব্যক্তির মৃত্যু রহস্য জুড়ে ঘনিয়ে উঠেছে এক অনেক বড় জল্পনা। প্রথমে আমি অতটা গুরুত্ব না দিলেও যখন বলল যে এই কেসের পেছনে আপনি লিড করছেন,
তখন আমি একটু বেশি সজাগ হয়ে উঠলাম। জুনিয়রদের সরিয়ে দিয়ে আমি নিজেই স্যাম্পল টেস্ট করলাম। এতে কোনো সন্দেহ নেই যে মিস্টার ভবেশচন্দ্র তালুকদার বিষক্রিয়ায় মারা গেছেন। তবে একসাথে সবকটা অর্গান কিভাবে বিকল হয়ে পড়লো এটা বুঝতে পারা আমার কাছে বেশ বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা হয়তো জানেন যে মানব শরীরের মৃত্যুর পর সর্বপ্রথম যে গ্রন্থির কার্যশক্তি বন্ধ হয় সেটা হলো লালা গ্রন্থি থেকে লালারস তৈরি করা। হৃদযন্ত্র পাম্প করা বন্ধ করলে লালা গ্রন্থির পাথর হয়ে জমাট পেতে যায়। অত চেষ্টা করে চোখের পাতা সরাতে পারলেও দুপাটি দাঁত আপনি কিছুতেই খুলতে পারবেন না। এর পেছনে দায়ী লালারস শুকিয়ে গিয়ে জিভ থেকে গলার নড়ি পর্যন্ত শক্ত হয়ে আটকে যাওয়া। এরপরে ডক্টর মিত্রজিৎ ঘোষ যা বললেন তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এক্ষেত্রে ভবেশবাবুর লালারসের দ্বারাই মারণ বিষ শরীরের ভেতরে প্রবেশ করেছে। এই বিষ স্বাদহীন এবং একই সঙ্গে গন্ধহীন, বলতে পারেন যে জলের মতন তরল স্বাদ। তাই যে খাচ্ছে সে কিছুই বুঝতে পারছে না যে কি খাচ্ছে। তাহলে বলতে চাইছেন যে এই বিষ মুখের দ্বারাই শরীরে প্রবেশ করেছে? একদম ঠিক, তবে পেটের ভেতর অবধি প্রবেশ করেন। লালারসের সাথে বিক্রিয়া ঘটিয়ে গলার মধ্যভাবে আটকে যায়। অনেকটা হাতে পায়ে সাবান জাতীয় জিনিস গায়ে মাখলে যেভাবে জলকণা বিন্দু বিন্দু হয়ে বুকে পিঠে আটকে থাকে, ঠিক তেমন ভাবেই গলার ভেতরে চেপে বসে থাকে। খানিক বাদে এক একটা কণা দেহের উত্তাপে নিঃশব্দে ফাটতে থাকে, আর সেই সঙ্গে বিষাক্ত গ্যাস শরীরের ভালো কোষগুলোকে বিনষ্ট করতে শুরু করে। মনে রাখার বিষয় হলো, এখানে কিন্তু যার সাথে এসব ঘটছে সে কিন্তু এতটুকু কিছু বুঝতে পারছে না। এই বিষের মাহাত্ম্য এটাই, কোষ বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে চাপ পড়ে শরীরের সমস্ত অর্গানের উপর। এই সময় চোখ ভারী হয়ে আসবে, ইচ্ছে থাকলেও চোখ খুলতে পারবে না। নার্ভ সিস্টেম, রক্ত সঞ্চালন ক্ষমতা হারিয়ে শিথিল হয়ে যাবে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ব্যক্তির হার্টবিট বন্ধ হয়ে মৃত্যু নেমে আসবে। এভাবেই মৃত্যু হয়েছিল ভবেশবাবু। এই বিষের নাম কি? মেডিকেল সায়েন্সের এর নাম হচ্ছে ইমপ্লসিভ লিকুইড সাইনাইড। তবে তোমরা যে সাইনাইড চেনো বা জানো, এটা কিন্তু সেরকম নয়। লিকুইড আর হার্ড সাইনাইড ক্যাপসুলের মধ্যে পার্থক্য বিস্তর। হার্ড সাইনাইড কাজ করে আলোর গতিতে, আর লিকুইড সাইনাইড কাজ করে একটু ধীরে সুস্থে। তবে ধীরে কাজ করলেও চট করে কেউ বুঝতে পারবে না যে মৃত ব্যক্তি বিষক্রিয়ায় মারা গেছেন। ম্যাক্সিমাম লোকে ধরবে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। অংশুবাবু তিনি এমনটা করেছেন। তিনি খুব ভালোভাবে বিষের কার্যক্ষমতা সম্পর্কে জানেন, নয়তো এরকম নির্ভুলভাবে এই বিষের প্রয়োগ করা সম্ভব নয়। তাহলে প্রশ্ন এখন একটাই, কিভাবে মুখের ভেতর এই বিষ লালার সাথে মিশল? না কোনো খাবারের সাথে, আর না কোনো ইনজেকশন। আচ্ছা, জলের সাথে কি এই বিষ মিশতে পারে? না, একদমই নয়। জল, সফট ড্রিঙ্কস, চকলেট এসবের মধ্যে একটার সঙ্গেও মিশবে না। এর আগেও বলেছি, পেটের পাচনতন্ত্রে যতটুকু খাদ্য ছিল সেখান থেকে এই বিষ পাওয়া যায়নি। মামার অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে, যেন পারলে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলে। এত দূর এসে সবটা জেনেও না জানার মতো অবস্থা। খানিক চুপ করে থেকে মামা বলল, আপনাকে অশেষ ধন্যবাদ মিত্রজিৎ বাবু। আপনি আপনার তরফ থেকে যথাসাধ্য সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ। কি যে বলছেন, এটা তো আমার কাজ। তাছাড়া এরপর তো আপনার আরো বেশি কাজ বাকি রয়েছে। কে এবং কিভাবে করেছে সেটা খুঁজে বার করতে গিয়ে না জানি কত কাঠখড় পোড়াতে হবে আপনাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন, তবে কাঠখড় পোড়ানো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এখন সময় এসেছে পোড়া কাঠে জল দিয়ে নিভিয়ে শক্ত কাঠকয়লাটাকে খুঁজে বার করার। আমরা এবারে বিদায় নেব। নমস্কার, ভালো থাকবেন। নিচে এসে একটি ছোট্ট চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে
মামা প্রশ্ন করল। কি বুঝছেন বর্মনবাবু? সত্যি বলছি, চোখের সামনে ঘন কুয়াশা ছাড়া আর কিছুই নজরে আসছে না। পাহাড়ে পোস্টিং হয়ে এসেছি প্রায় 8 বছর হলো। এই 8 বছরে দাঙ্গা থেকে মার্ডার অনেক কিছু দেখেছি, তবে ভবেশবাবুর রহস্যময় খুন আর কিভাবে খুন হয়েছে সেটা জানার পর যেন সব গুলিয়ে যাচ্ছে। শুরু কিভাবে করব আর কাকেই বা পাকড়াও করব, মাথাতেই আসছে না কিছু। আপনাকে কিচ্ছু শুরু করতে হবে না, যখন যেমনটা বলবো ঠিক সেই মতো কাজগুলো শুধু করে যাবেন, দেখবেন খুনি ঠিক ধরা পড়বে। গাড়িতে চড়ে ফিরতি পথ ধরলাম। রিসর্টের সামনে এসে গাড়ি যখন থামল, তখন ঘড়িতে রাত 8:15। আপনি একবার ভবেশবাবুর বাড়িতে যান, সেখানে রঞ্জয়বাবুর সঙ্গে দেখা করে বলবেন কাল বিকেল 5টার সময় আমি ওনাদের বাড়ি যাব। আর যখন যাব তখন যেন প্রত্যেকে সেখানে উপস্থিত থাকে। আর হ্যাঁ, ভালো কথা, ওই যদি আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করে আপনি কিন্তু আমি জানি আপনি কি বলতে চাইছেন। এবারে আমি আসতে পারি কি? নিশ্চয়ই। শুভরাত্রি। মামা যেই পরিমাণে এসআইকে এদিক সেদিক দৌড় করাচ্ছে, তাতে সে চাকরি ছেড়ে রাতারাতি উধাও না হয়ে যায়। বুঝলি ভাগ্নে, এই এসআই বিবেক বর্মন মানুষটা কিন্তু মন্দ নয়, শুধু উপস্থিত বুদ্ধিটা কিঞ্চিত কম। রাতে ডিনার সেরে সবে মাত্র বসেছি, আর ঠিক তখনই বড় মামা আমাদের রুমে এসে বসে পড়ল। আমি কলকাতায় ফোন করেছিলাম, ছুটি আরও 20 দিন মতো বাড়িয়ে নিয়েছি। তা কি বলে ছুটি নিলি? ওই তো এখানকার অবস্থা সম্পর্কে সবকিছু খুলে বললাম, আর এও বললাম যে তুই কেসটাকে লিড করছিস। আমি কিছুই লিড করছি না দাদা। সব থেকে বড় কথা, আমি তোর ডিপার্টমেন্টের কেউ না, সরকারি বিভাগের গোয়েন্দা হয়েছি শুধুমাত্র তোর কথাতে। ছাড়, বাদ দে তো। তা সারাদিনে কি হলো সেটা বল। এক ধার থেকে সবটুকু বড় মামাকে বলা হলো। সব শুনে বড় মামা একটু চিন্তিত হয়ে গেল। জানিস দাদা, কেন জানি না মনে হচ্ছে এই কেস আগে যতগুলো কেস সমাধান করেছি তার থেকে অনেক বেশি ঘোরালো। যত এগোবো ততই কিন্তু বিপদ বাড়বে, বই কমবে না। তোর তো লাইসেন্স আছে তাই না? আমি একবার সদর থানায় গিয়ে ওসির সাথে কথা বলছি, যদি পিস্তলের ব্যবস্থা করে দেয়। পিস্তল? ঠিক আছে, দেখিস কালকে কথা বলে। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে চিন্তা ভাবনা কর, আমি এখন উঠছি। বড় মামা চলে যেতেই আমি ছোট মামাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা নতুন দাদুর বাড়িতে সকালে কেন যাচ্ছি না? সকালে অন্য জায়গায় যাওয়ার আছে ভাগ্নে। ভাবছি কাল একবার এখানকার স্কুলে যাব। শ্মশানে সেই যে দুজন এসেছিলেন, ওনাদের সাথে কথাবার্তা বলে জানতে হবে যে কিভাবে তারা মেসমশাইকে চেনেন। সকাল হতেই এসআই বর্মন রিসর্টে এসে উপস্থিত হয়েছেন। মামা ওনাকে ফোন করে উপরে উঠে আসতে বললেন। অংশুবাবু, কাল রাতে কেমন ঠান্ডা ছিল? এইবার তো একটু একটু করে ঠান্ডার মাত্রা বাড়তে শুরু করবে। আচ্ছা, আপনি হঠাৎ ওই বড় লোকদের পাবলিক স্কুলে যেতে চাইছেন কেন? মামা চুল আঁচড়াতে আঁচড়াতে একবার পিছন ঘুরে এসআই বর্মনের দিকে তাকাল। তিনি বুঝতে পারলেন যে এই নিয়ে 3 বার হল। গোয়েন্দা অংশ ওনাকে বারণ করেছে অহেতুক প্রশ্ন না করতে, কিন্তু তবুও তিনি ভুলে যান। মানে ক্ষমা করবেন অংশুবাবু, আমি ভুলে গেছিলাম। তাই পাবলিক স্কুলটির নাম কি? পুরো নাম সেন্ট রিচা পাবলিক স্কুল। ওই স্কুলে কি সাধারণ বর্গের ছেলেমেয়েরা পড়াশুনো করে না? না না, মিশনারি স্কুল। প্রচুর অর্থ যায় এক এক বছর পড়াশুনো করতে। বেশ, এখন তাহলে চলুন, কাল যারা শ্মশানে এসেছিলেন তাদের সাথে একটু কথা বলে আসি। এই প্রথমবার মামার পরিকল্পনা সম্বন্ধে আমি এতটুকু অবগত ছিলাম না। যার বাড়িতে ঘটনাটা ঘটেছে সেখানে যাওয়ার পরিবর্তে আমরা সকাল হতে স্কুলে যাচ্ছি। বড় জানতে ইচ্ছে হলো যে তার মাথার মধ্যে এখন ঠিক কি চলছে। ওদিকে রণজয়বাবু থেকে ধ্রুববাবু কেউ জানে না যে তাদের মামার কিভাবে মৃত্যু ঘটেছে। দেখা যাক আমার নিজের মামা কোন পথে এগোচ্ছে। এখন ওনার ওপরে
সমস্তটা নির্ভর করছে। এটাই সেই স্কুল গোয়েন্দাবাবু? পাহাড়ি রাস্তার অনেকটা ওপর দিকে সমতল ভূমি, সেই ভূমিতেই দাঁড়িয়ে রয়েছে একটা মিশনারি স্কুল। ছেলে মেয়ে একত্রে স্কুলে পড়ে। দরজায় সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলে আমরা স্কুল গেট পেরিয়ে ভেতরে ঢুকে এলাম। দরজা থেকে একটু এগিয়েই সামনে পড়ল প্রভু যিশুর মূর্তি। মূর্তির ডান দিকে স্কুলের ভেতরকার অংশ এবং বাঁ দিকে খুব বেশি বড় না হলেও মোটের ওপর বেশ সুন্দর একটা প্লেগ্রাউন্ড। এসআই গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠে যাওয়ার সিঁড়ি লক্ষ্য করে এগিয়ে গেলেন। আমি আর মামা ওনাকে অনুসরণ করে উঠে চললাম। ফার্স্ট ফ্লোরে টিচার রুমের কাছে এসে দরজার বাইরে থেকে নিচু স্বরে কাউকে উদ্দেশ্য করে ডাক দিলেন। অংশবাবু, এনারা দুজনেই কাল গেছিলেন। হ্যাঁ, একদম ঠিক। কালকে এই দুজনকেই তো দেখেছিলাম। মামা ওনাদের উদ্দেশ্যে কিছু বলতে যাবে এমন সময় ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, ক্ষমা করবেন, আসলে প্রিন্সিপাল আমাদেরকে পাঠিয়েছিলেন। উনি কাল শহরের বাইরে ছিলেন তো, তাই ওনার হয়ে আমরা শেষকৃত্যে সামিল হয়েছিলাম। প্রিন্সিপাল কি এখন শহরের বাইরে আছেন? না না না, উনি ফিরে এসেছেন আর এই মুহূর্তে নিজের ঘরেই আছেন। হাত জড়ো করে বিদায় নিয়ে আমরা এগিয়ে গেলাম প্রিন্সিপাল রুমের কাছে। দরজায় মৃদু শব্দ করে নক করলেন এসআই বর্মন। ইয়েস, কাম ইন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একত্রে ঢুকে এলাম। ও, এসআই বর্মন, কেমন আছেন? আমি ভালো আছি স্যার, তবে আপনি কিন্তু আগের চেয়ে অনেক ভালো বাংলা ভাষায় কথা বলছেন। ধন্যবাদ বর্মন। আচ্ছা, এনারা কি বলো তো? নমস্কার, আমি অংশু আচার্য। নমস্কার স্যার, আমার নাম রিপন চট্টরাজ। এরপর এসআই বর্মন আমাদের নামের সাথে আরও যেসব পরিচয় রয়েছে তা সবিস্তারে বুঝিয়ে বলল প্রিন্সিপালকে। তার মানে আপনি সেই কলকাতার বিখ্যাত ডিটেকটিভ? হ্যালো, আমি এব্রাহাম ডাইস। আপনার সম্বন্ধে প্রথম শুনেছিলাম এখানকারই এক ভিআইপি মানুষের মুখে। সেই ভিআইপি মানুষটির নাম কি স্বর্গীয় ভবেশচন্দ্র তালুকদার? উনি আশ্চর্য হয়ে উঠলেন, ভ্রু দুটো কুঁচকে নিয়ে বললেন, আপনি কি করে জানলেন? এক বাঙালি আরেক বাঙালি খবর রাখতে ভালোবাসে, এটাই স্বাভাবিক। আর সেই বাঙালি ভদ্রলোকটি যখন ধনী সম্প্রদায় ব্যক্তিদের মধ্যেই পড়ে, তখন বুঝতে আর বাকি রইল না যে আপনি ঠিক কোন ভিআইপি মানুষের মুখে আমার নাম শুনেছেন। আপনি সত্যিই একজন রিয়েল ডিটেকটিভ। এবারে বলুন, এখানে আসার কারণ কি? আচ্ছা, আপনার আর মেসোমশাইয়ের মধ্যে সম্পর্কটা কিসের? মানে শুধু বন্ধুত্ব না অন্য কিছু? না, বন্ধু না, অন্য কিছু। তাহলে একটু খোলসা করেই বলি। আপনি হয়তো জানেন এই স্কুল সরকারি নয়, পাবলিক স্কুল। যেহেতু পাবলিক স্কুল, তাই এখানে যে সকল ছেলে মেয়েরা পড়াশোনা করে থাকে তাদের পরিবার এক কথায় ধনী বলা চলে। আমরা কিছু বছর থেকে লক্ষ্য করছি, পাহাড়ে যারা নিম্ন অবস্থায় থাকে, যাদের রোজগার বলতে নামমাত্র কিছু অর্থ, তারা তাদের সন্তানদের পড়াশোনা না করেই একদম শিশু বয়সে রোজগার করতে লাগিয়ে দিচ্ছে। একটি সরকারি স্কুল আছে, তবে সেই স্কুলে এত এত ছেলে মেয়েদের একসঙ্গে শিক্ষা দেওয়া সম্ভব হয়ে উঠছে না। সবকিছু বুঝে আমরা একদিন বৈঠকে বসলাম। বৈঠকে সরকারি থেকে বেসরকারি সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মাফ করবেন, একটু আটকাচ্ছি আপনাকে। বৈঠকটা কবে হয়েছিল? আগের বছর জানুয়ারিতে। বৈঠকের দিন ঠিক হয় একটি স্কুল তৈরি করা হবে, ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত। এই স্কুলে মধ্যবিত্ত থেকে গরিব সকলেই তাদের সন্তানদের একটি টাকাও খরচা না করে ভর্তি করাতে পারবে। স্কুল ইউনিফর্ম থেকে টিফিন এবং পড়ার জন্য বই সকল খরচই স্কুল কর্তৃপক্ষ বহন করবে। তবে এই সুবিধে পেতে হলে প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হবে। একমাত্র অসুস্থতা অথবা বাড়ির কোনো জরুরি কাজ থাকলে তখনই বাড়তি ছুটি মঞ্জুর করা হবে। বাহ, এ তো দারুণ ব্যাপার। আপনারা এভাবে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন শুনেও খুব আনন্দ হচ্ছে আমার।
তবে এখন মনে হচ্ছে আমাদের এই পরিকল্পনা আর বোধহয় বাস্তবায়িত করে তোলা সম্ভব নয়। কেন বলুন তো? গভর্নমেন্টের আন্ডারে যে সকল শিক্ষকরা বৈঠকে উপস্থিত ছিলেন, ওনারা কথা দিয়েছিলেন সরকারকে এ বিষয়ে জানানো হবে। এদিকে আমরাও নিজেদের মধ্যে আলোচনায় ঠিক করে নিলাম যে কিভাবে কোন পথ ধরে এগোনো যায়। মাত্র 1 মাসের মধ্যেই জানতে পারলাম সরকার একটি স্কুল তৈরি করে দিতে রাজি হয়েছে। 1 কোটি টাকা স্কুল তৈরির জন্য আর 10 জন শিক্ষকের মাসিক বেতন সরকার নিজে দেবে। তবে এর বাইরে যা খরচ হবে সবকিছু স্থানীয় মানুষদের বহন করতে হবে। অংশুবাবু, বাকি খরচ বহন করতে আমরা সকলেই প্রস্তুত ছিলাম। শিক্ষক নিয়োগ থেকে ছেলে মেয়েদের খরচ, এসবে কোনো চিন্তাই ছিল না। আসল চিন্তা ছিল জমির। কম করেও 15 থেকে 16 কাঠা জমি কোথায় পাবো এই পাহাড়ি অঞ্চলে? নিউজ পেপার থেকে খবরের চ্যানেল সর্বত্রই জমি নিয়ে অসুবিধের কথা বেরোলো। ভেবেছিলাম সহৃদয় কোনো ব্যক্তি এগিয়ে আসবে, এগিয়ে এসে আমাদের সাহায্য করবে, আমাদের পাশে দাঁড়াবে। কিন্তু এত বড় শহরে কেউ তার জমি ছেড়ে দিতে একেবারেই রাজি নয়। টাকা দিয়েও জমি পাওয়া দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল অংশুবাবু। সমস্ত পরিকল্পনা, এতগুলো মানুষের ইচ্ছে, গভর্নমেন্টের এগিয়ে আসা, সমস্তটাই হাওয়ায় মিলিয়ে যেতে বসেছিল, যতদিন না ভবেশ বাবু আমাদের পাশে এসে দাঁড়ালেন। গত বছর 3 ফেব্রুয়ারি ওনার সাথে আমার প্রথম পরিচয় হয়। ডান হাতে শক্তপোক্ত লাঠি আর বাঁ হাতে দৈনিক খবরের কাগজ হাতে সোজা আমার রুমের ভেতর ঢুকে পড়লেন। ঢুকে ইউনিয়নের পরিচয় দিয়ে খবরের কাগজটা হাতে নিয়ে বললেন, দেখুন, আমি আপনাদের পরিকল্পনা সম্বন্ধে 2 দিন আগেই জেনেছি। তবে আজ সকালের পেপারে আপনাদের সমস্যার কথা পড়তে গিয়ে খুব খারাপ লাগলো। পাহাড়ের খানাখন্দে অজস্র ছোট ছোট শিশুরা দিনরাত ঘুরে বেড়াচ্ছে 2 টাকার আশায়। কেউ ভিক্ষে করছে তো কেউ বুট পালিশ। কত টাকায় 18 টাকা হয় সেটাও তারা হিসেব করে বলতে পারে না। আপনারা সেই সকল ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াবেন, এটাই তো অনেক। কিন্তু ভবেশবাবু, পড়াতে গেলে যে স্কুল বানানো একান্ত প্রয়োজন, আর সেই প্রয়োজন মেটাতে সবচেয়ে আগে দরকার একটি জমি। ধরে নিন আপনারা জমি পেয়ে গেছেন। মানে, আপনি কি বলতে চাইছেন? আমার বাড়ি লাগোয়া নিজস্ব পারিবারিক একটা জমি আছে। ওই চতুর্ভুজ আকৃতির 13 কাঠা জমি। জমিতে পাইন গাছ আর জংলি গাছে ভরপুর। আপনারা চাইলে সেই জমি নিতে পারেন। অংশুবাবু, ওই সময় মনে হয়েছিল প্রভু যিশু যেন এই মানুষটিকে পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণ তো বোবার মতো ওনার মুখ পানে চেয়েছিলাম। আরও অবাক হলে আমি যখন ওনার সঙ্গে ওনার জমি দেখতে গেলাম। কি কেমন বুঝছেন? বাহ, এই জমিটা তো অনেকটাই সমতল। কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? সেদিক দিয়ে কোনো চিন্তা করবেন না। বেশ, এবারে কত কি পড়বে যদি সেটা বলতে। আপনি ভুল করছেন। আমি এই জমি বিক্রি করতে নয়, দান করতে চাই। আমি এরপর আর কোনো কথা বলতে পারলাম না। যে মানুষটি কোটি টাকার জমি এভাবে দান করে দিতে পারে, তার মনটি কতটা বড় তা নিয়ে যতই বলা হোক ততই কম হবে। ধীরে ধীরে ওনার সাথেও ওনার বাড়ির সকল সদস্যদের সাথেও পরিচয় বাড়ল। ভবেশবাবুর খুব কাছের এক বন্ধু মিস্টার সলিল ব্যানার্জি অ্যাডভোকেট ছিলেন। উনি আমাকে ওই জমির কাগজপত্র এবং ট্যাক্স রেট এই সম্বন্ধে একটি ধারণা দিয়েছিলেন। তবে জানি না কেন ঠিক তার পরের মাসে উনি হঠাৎ মারা গেলেন। কিভাবে মারা গেলেন সেটা অবশ্য আমি জানি না। যতবারই ভবিষ্যৎবাবুর কাছে জানতে চেয়েছি ততবারই উনি এড়িয়ে যেতেন। আমি জানি আপনি হয়তো ভাবছেন এত বড় ইতিহাস কি কারণে আমি আপনাদের বলছি। বিশ্বাস করুন, এই ইতিহাসের একটা পার্টও যদি বাদ দিই, ওনার সাথে আমার ঠিক কী সম্পর্ক
এটা আমি বোঝাতে পারতাম না। না না না, আপনি বলুন না, আমি ওসব কিছুই ভাবছি না। অ্যাডভোকেট সলিল ব্যানার্জির মৃত্যুর পর ওনার মেয়ে মিস টিবিকা জমি সংক্রান্ত বাকি কাজগুলো দেখছিল। জমি বিক্রি করে যতটা সময় লাগে তার চেয়ে কম সময় লাগে অন্য কাউকে দানপত্রে লিখে দিতে। দীর্ঘ কয়েক মাস পর এই মাসেই জমিটা মিশনারি স্কুলের অধীনে হয়েছিল। তবে মূল্যবান কিছু সই করে দেওয়ার আগেই উনি হঠাৎই আমাদের ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব স্বপ্ন আবারও স্বপ্নই রয়ে গেল। এখন জানি না ওনার দুই ভাগ্নে ওনার মতোই চিন্তা ভাবনা রাখে কিনা। এই ছিল ভবেশবাবুর সাথে আমার সম্পর্কের সামান্য বর্ণনা। আচ্ছা, আপনাকে ওই বাড়ির তাহলে সকলেই চেনেন? হ্যাঁ, অবশ্যই চেনে। আর দেখুন, এখনই না অতটা চিন্তা করবেন না। ধ্রুব আর রঞ্জয়বাবু দুজনেই খুব ভালো মানুষ। মামার শেষ ইচ্ছের কথা মাথায় রেখে অবশ্যই ওরা ওই জমিটা লিখে দেবে। আপনি হয়তো ঠিক কথাই বলছেন, তবে ধ্রুববাবুকে আমি মোটেও বিশ্বাস করি না। উনি অল্পতেই ভায়োলেন্ট হয়ে যান। আচ্ছা, আজ আমরা উঠি। তবে যাবার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। ভবেশবাবুকে কেউ খুন করেছে। ওনার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। তবে পাহাড় ছেড়ে যাওয়ার আগে দুটি কাজ অবশ্যই করে যাব। এক, মেসোমশাইকে যে খুন করেছে তাকে সবার সামনে নিয়ে আসা, এবং দুই, ওই জমির লিগ্যাল কাগজ আপনার হাতে তুলে দেওয়া। আজকে আসি, দরকার পড়লে আবার আসবো, অথবা একটু ডেকে পাঠাবো। আচ্ছা মামা, খুনটা তাহলে আমার পুরো কথাটা শেষ করতে না দিয়েই মামা বলে উঠল, এখনই দুয়ে দুয়ে চার করতে যাস না ভাগ্নে। তুই যেটা বলতে চাইছিস তাতে যথেষ্ট কারণ অবশ্যই আছে, তবে একটি বিষয়কে ঢাল করে খুনিকে ধরা সম্ভব নয়। ভুলে যাস না, সব জায়গায় গাড়ি দ্রুত গতিতে ছোটানো সম্ভব নয়। এটা পাহাড়, এখানে ঝড়ের গতি মানেই নিজের বিপদটা ডেকে আনা। কচ্ছপ গতিতে ফিরে আয়, নয়তো জট খোলা সম্ভব না। মামা কি তাহলে কোনো বিপদ সংকেত এখন থেকেই পাচ্ছে? কিন্তু কিসের বিপদ? আমরা তো খুনের তদন্ত যথেষ্ট সাবধানতার সঙ্গেই করছি। অংশবাবু, আমি কি আপনাদের রিসোর্টে পৌঁছে দিয়ে আসব? হ্যাঁ, তাই চলুন। তবে বিকেলের দিকে সময় মতো চলে আসবেন, একবার ওই বাড়িতে যেতে হবে। ফিরে এসে স্নান সেরে এসে বসতেই অন্যদিকে জানালার এক ধার খোলা থাকায় দেখলাম মামা বাইরে একা দাঁড়িয়ে দূরে পাহাড়ের দিক চেয়ে গভীর মনোযোগে কিছু একটা চিন্তা করছে। শুনতে পেলাম পুতুলের জুতোর প্যাঁকপুক শব্দ। খিলখিল করে হাসতে হাসতে ছুটে আসছে আমাদেরই রুমে। এই তো পুতুল, কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, আর বলিস না রিপন, তোর এই পুঁচকে পুতুল সারাদিন যা দৌড় করায়, তাতে ও না হাঁপালেও আমি বাপু হাঁপিয়ে যাই। আচ্ছা, বাকিটা কোথায়? বড় মামা আর ছোট মামি প্লে রুমে ক্যারাম খেলছে। আর তোর ছোট মামা? ওই যে আমার পিছনের জানালা দিয়ে দেখো, ঠিক দেখতে পাবে। আচ্ছা শোন, তুই তোর ছোট মামাকে ডেকে নিয়ে আয়, আর আমি ওদের দুজনকে ডাকছি। দুপুরের খাবার রুম সার্ভিস থেকে ঘরেই নিয়ে নেব। ঐশী, তুমি একটু পুতুলকে দেখো, বুঝেছ? এই যে চলুন, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? কে? রিপন, বল কি হয়েছে? খেতে চলো, অনেক বেলা হয়েছে। 1 ঘন্টা পর কিন্তু আমাদের বেরোতে হবে। তুমি বললে বিকেলে যাবে। পাহাড়ে বিকেল বলতে বেলা 3টেকেই ধরে সবাই। এখানে ঝুপ করে অন্ধকার নামে। দুপুর 3:15। এসআই বর্মন রিসর্টের বাইরে দাঁড়িয়ে ফোন করছেন। আমি আর মামা রিসর্ট থেকে বেরিয়ে এলাম। সোজা মেসোমশাইয়ের বাড়ি চলুন। আপনি সঙ্গে করে রিপোর্ট আর ডেথ সার্টিফিকেটটা এনেছেন তো? অবশ্যই নিয়েছি। এইগুলো ছাড়া কি করে ওই বাড়ি যাই বলুন তো? আপনারা যে জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। বাপরে, আপনি যে দেখছি সব আগে থেকেই জেনে বসে আছেন।
অভিজ্ঞতা মশাই, অভিজ্ঞতা। এসআইয়ের কথাবার্তা শুনে বেশ বোঝা যাচ্ছে যে উনি এই মুহূর্তে ফুল ফর্মে আছেন। মামার কথা মাটিতে পড়তে না দিয়ে সোজা ফুলটাস বানিয়ে ছক্কা হাঁকাচ্ছেন। আরে আসুন অংশুবাবু, আর আপনি অফিসার। রিপন, তুমি এসো। পঞ্চুদা, বলছি ওপর থেকে দেবিকাকে ডেকে এনো। সাদা পোশাক কাপড় পরিহিত রণজয় বাবু আমাদের তিনজনকে ভেতর ঘরে নিয়ে এলেন। একটি আসন পেতে নিজে মাটিতে বসে আমাদের সকলকে সামনের সোফায় বসতে বললেন। অন্যদিকে মিস দেবিকা সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নেমে এলেন। সত্যি বলছি অংশুবাবু, আমি ভেবেছিলাম আপনি বোধহয় ফিরে গেছেন, ভুলেই গেছেন আমাদের কথা। ভুলতে চাইলেও যে ভুলতে পারি না মিস দেবিকা। এই বাড়ির কর্তা যে রূপ ভালোবাসা দিয়েছিলেন তাতে ফিরে গেলেও মনের ভেতরে থেকে যাবেন। যাক, সেসব কথা বাদ দিয়ে এখন আসল কথায় ফেরা যাক। আচ্ছা, বাকি দুজন কোথায় গেল? ভাইকে জানানো হয়েছে, তবে সুকন্যাকে জানায়নি। উনি তো এই বাড়ির কেউ নন, তাই জানানোর প্রয়োজন বলে মনে করিনি। অংশবাবু, আমি জানিয়েছি, 5 মিনিট অপেক্ষা করুন। উনি আমায় মেসেজ করেছেন, বললেন ওনার সঙ্গে ধ্রুববাবুও আসছেন। শেষ কথাটা অফিসার বললেন। মামাকে দেখলাম অফিসারের কথা শেষ হতেই একটু হেসে উঠল আর বলল, কে পরিবারের লোক আর কে কাজের লোক সেটা আপনারা জানুন। আমি তো এখানে খোশ গল্প করতে আসিনি, এসেছি কিছু দরকারি কথা বলতে। তাই যারা যারা এই বাড়ির সাথে বিশেষভাবে জড়িত তাদের এখানে থাকাটা না একান্ত প্রয়োজন। আর প্রয়োজন না থাকলে মিস দেবিকাকেও আমি আটকাতাম না, কারণ আপনার যুক্তিতেই যদি বিচার করি তাহলে উনিও তো আপনাদের পরিবারের কেউ না। কি ঠিক বললাম তো? রণজয় বা মিস দেবিকা দুজনের মধ্যেই কেউই মামার কথা প্রসঙ্গ কেড়ে নিয়ে বাক্যযুদ্ধ করার মতো সাহস দেখাতে আসল না। অন্যদিকে ধ্রুববাবু আর সুকন্যা ম্যাডাম ঘরে ঢুকে এলেন। বোধ করি একই স্থানে থাকে বলে একসাথেই ওনারা এলেন। তবে একটা বিষয় বেশ লক্ষণীয় ছিল, ধ্রুববাবু আজ আর নেশা করে বাড়িতে ঢোকেননি। চুপচাপ ঘরে ঢুকে দাদার মতন নিজেও কোমর থেকে আসন নামিয়ে কিছুটা দূরত্বে মেঝের উপর বসে পড়লেন। 3 কাপ চা ট্রে করে দিতে এসে ফিরে যাওয়ার সময় মামার কথাতেই পঞ্চু ঠাকুরকে দাঁড়িয়ে থাকতে হলো। আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে আমি মেসোমশাই যেদিন মারা যান সেদিন একটা কথা বলেছিলাম এটা খুন বা হত্যা যাই হয়ে থাকুক, অন্তত স্বাভাবিক মৃত্যু নয়। এই দেখুন আমার হাতে ডেথ সার্টিফিকেট আর ডান হাতে পোস্টমর্টেম রিপোর্টে খুব পরিষ্কারভাবে লেখা আছে ওনার মৃত্যু বিষের প্রভাবে হয়েছে, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু নয়। তীব্র বিষক্রিয়ায় সমস্ত অর্গান একেবারে ফেল করে। মিস দেবিকা, আপনি একটু ভালো করে দেখুন কি লেখা আছে। প্রথমে রণজয় এবং তারপরই ধ্রুববাবু নিজেদের আসন ছেড়ে কই মাছের মতন তড়াক করে লাফিয়ে উঠলেন। মিস সুকন্যা ডান হাতে চেপে ধরে নিজের কান্নার শব্দ আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পঞ্চু ঠাকুর মাথায় 2 হাত দিয়ে মেঝেতে পড়ে হাউ হাউ করে কেঁদে চলেছে। মিস দেবিকা কোনো রকমের পিছন থেকে হাতড়ে হাতড়ে সোফার উপর ধপ করে বসে পড়ল। ওনাদের দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ওনারা একদমই আশা করেননি। 2 ভাইয়ের চোখ মুখ শক্ত পাথর হয়ে মামার দিকে তাকিয়ে রয়েছে। জানি না কেন এখন আমার প্রচন্ড অস্বস্তি লাগছে। মিনিট 2-এর মধ্যে ঘরের পরিবেশ প্রচন্ড দুঃখের সাথে বদলে গেল। দেখুন, আমি জানি এখন আপনাদের কেমন কষ্টটা হচ্ছে, কারণ আমিও আপনাদের মতন সেদিন আঁতকে উঠেছিলাম যেদিন মেসোমশাইকে শান্ত হয়ে চেয়ারে বসে থেকে মৃত্যুবরণ করতে দেখেছিলাম। মানুষটার কি দোষ ছিল, কার কি ক্ষতি করেছিল জানি না, তবে এই অবধি যতটুকু জেনেছি বা চিনেছি তাতে অন্তত আমার মনে হয় ওনার মতো ভালো মানুষ খুব কম হয়। যথার্থই বলেছেন। আঙ্কেলকে আজ থেকে তো নয়, অনেকদিন ধরেই দেখে আসছি। মানুষটা নিজের কম, অন্যের কথা বেশি ভাবতেন। আচ্ছা,
এখন তাহলে কি করবেন? খুনি কে হতে পারে বলে মনে হয় আপনার? আচ্ছা, এসআই বর্মন, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে কি আপডেট এসেছে? ওই তো ওনারা যে সকল স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছিল সব কমন ফিঙ্গারপ্রিন্ট। বাড়ির বাকি জিনিসপত্রে যে সকল হাতের ছাপ আছে সেই ছাপগুলোই ভবেশবাবুর ঘরের জিনিসপত্রে রয়েছে। তার মানে এমন কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই যা এক জায়গা থেকে পাওয়া গেছে? একদমই তাই অংশুবাবু। বুঝলেন কিছু মিস দেবিকা? না, একটু পরিষ্কার করে বলুন। খুনি বাইরের কেউ নয়, খুনি আপনাদের মধ্যেই কেউ একজন। বিচলিত হবেন না, আমি জানি কেউ নিজের মুখে স্বীকার করবেন না। তবে সবাইকে একটা কথাই বলবো, পিছিয়ে না থেকে আমাকে আমার কাজ করে যেতে সহযোগিতা করবেন, কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে খুব শীঘ্রই খুনি ধরা পড়বে। মামা কথাগুলো এক নিঃশ্বাসে 5 জনের দিকে তাকিয়ে বলে চলল। তবে কেন জানি না আমার মন বলছে এদের মধ্যে কেউই সেই ব্যক্তি নয় যাকে মামা এবং এসআই খুঁজছেন। এত বুদ্ধি করে খুন করার মানসিকতা সত্যি কি এনাদের মধ্যে আছে? আমরা সকলেই আপনাকে যথাসাধ্য সহযোগিতা করব অংশুবাবু। যদিও আমি জানি মামাকে হত্যা করার পিছনে কার হাত থাকতে পারে, তবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সে না হয়। হাজার হোক একই রক্ত তো। বেশ, আমার এইটুকুই বলার ছিল। আপনারা এখন যে যেখানে যাওয়ার যেতে পারেন। সুকন্যা এবং তারপরই ধ্রুববাবু বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মিস দেবিকা উনিও মোবাইলে একটি গুরুত্বপূর্ণ ফোন আসায় কানে ধরে উপরে ঘরে চলে গেলেন। অন্যদিকে পঞ্চু ঠাকুর, সে অনেকক্ষণ আগেই কাপ প্লেট উঠিয়ে রান্নাঘরে ফিরে গেছেন। রঞ্জয়বাবু, খুব যদি ব্যস্ত না থাকেন তাহলে আপনি কিন্তু কোথাও যাবেন না। ঠিক বুঝলাম না। আপনার সাথে একান্তে আমার কিছু কথাবার্তা আছে। ও, বুঝতে পেরেছি। তা শুধু আপনি থাকবেন নাকি আপনার ছায়াসঙ্গীটিও? অবশ্যই ছায়াসঙ্গী থাকবে। কথাবার্তা শেষ হতেই রণজয় বাবু বেরিয়ে যেতেই অংশু মামা এদিক ওদিক দেখে রান্নাঘরের কাছে এগিয়ে পঞ্চু ঠাকুরকে একবার দেখে নিল। দরজার কাছে থেকে সরে এসে এসআই বর্মনকে বলল, এবার জোর কদমে লেগে পড়ুন। আজই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন, আর সেখানে গিয়ে পুলিশের সাহায্যে কোথায় কোথায় আর্ট এক্সিবিশন হয় তার ডিটেল খোঁজ খবর করুন। আর সেই সঙ্গে এই ব্যাপারটা প্রতি মাসে হয় কি না সেটাও জানবেন। কিন্তু মামা, রণজয় বাবু তো নিজের মুখেই বলেছিলেন যে উনি শিলিগুড়ি যান, কিছু পেন্টিং ইতিমধ্যেই সেল করেছেন। রিপন, আমি জানি উনি নিজের মুখে বলেছিলেন, কিন্তু বাস্তবে সেটা কতটা সত্যি তাও তো জানতে হবে। শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে খোঁজ খবর করে ফিরে আসতে কম করেও 4 দিন তো লাগবেই। ক্ষতি নেই, আপনি যান। তবে এই যাওয়া আসার ব্যাপারে বেশি কাউকে জানাতে যাবেন না। আর সেখান থেকে ফিরে আসলে আরও একটা কাজ আপনাকে করতে হবে। যাই হোক, এখন আপনি বেরিয়ে যান। ওখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট ফোন করে জানাবেন। ভেতরে এতক্ষণ বুঝি সলা পরামর্শ করছিলেন? কি করব বলুন, ভেজা বেড়ালকে ধরতে একটু তো পরামর্শ করতেই হয়। আপনি খামোকা এত হাঙ্গামা করছেন। ভাই আর তার বন্ধুদের জেরা করুন, সব বলে দেবে। আচ্ছা, আপনি এখন আর পেন্টিং করছেন না? এই রকম মনের অবস্থা নিয়ে পেন্টিং করা যায় অংশুবাবু? এই তো দেখুন না, বাগানের মধ্যে প্যান্ডেলের বাঁশ লাগানোর চিহ্ন এখনো মেটেনি। সেই দিনই মামার জন্মদিন সেলিব্রেট করা হলো, আর আজ আজ এই মানুষটার কোনো অস্তিত্ব নেই। যদি বলি ধ্রুববাবু ছাড়া খুনটা অন্য কেউ করেছে, তাহলে আপনি কাকে সন্দেহ করবেন? এই আপনি এসব কি বলছেন? ভাই ছাড়া এই বাড়িতে এমন তো কেউ নেই যে এই কাজ করতে পারে। একটু ভেবে দেখুন, মাথায় জোর দিন। এমন কার কি লাভ হতে পারে আপনার মামাকে সরিয়ে? ভাবুন। ইস, আমি দেবিকার কথা কি করে ভুলে গেলাম। মিস দেবিকা? কিরকম, একটু খুলে বলুন তো। আরে, ওর বাবা মারা যাওয়ার পর থেকে তো ও এই বাড়িতে আরো বেশি করে যাওয়া আসা করে।
মামার যাবতীয় সম্পত্তির নথি, কাগজপত্র সব ওর কাছেই থাকে। মানে বাড়ির দলিল জাতীয় জিনিস? আরে হ্যাঁ মশাই, শুধু দলিল নয়, এমনকি টাকা পয়সার হিসেব থেকে ব্যাংকের কাগজপত্র সব ওই দেখে শুনে রাখে। আসলে আমি এইসব কোনোদিনই দেখতে চাইনি। ভাই যা কাণ্ড ঘটিয়েছিল ওর ভয়েই দেবিকার কাছে গচ্ছিত রাখত। দেখুন, সেই দিক দিয়ে দেখতে গেলে আমি তো বলবো সব কিছু সেফ আছে। এমনিতে উনি একজন লয়ার, আর আপনি যদি সারাক্ষণ আঁকা নিয়ে ব্যস্ত না থাকতেন তাহলে হয়তো সব কিছু আপনার কাছেই থাকতো। মামার কথা শুনে আবারও ঘাসের দিকে তাকিয়ে মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলেন। মনের ভেতর থেকে যুক্তিসম্মত ভাবনা ভেবেই মাথা তুলে বললেন, না, এরপর আমাকেই সব বুঝে নিতে হবে। শ্রাদ্ধানুষ্ঠান পেরিয়ে গেলেই দেবিকাকে বলে সব কিছু আমার আর ধ্রুবর নামে করিয়ে নিতে হবে। বলা যায় না, হয়তো হয়তো সম্পত্তির লোভে ওই মেয়েই মামাকে খুন করেছে। তার মানে আপনি ধ্রুবকে ছাড়া মিস দেবিকাকে সন্দেহ করেন? বেশ, এবার আমি প্রসঙ্গটা চেঞ্জ করি। ওই সেদিন শ্মশান যাত্রীদের মধ্যে দুইজন সাদা পোশাক পরিহিত ভদ্রলোককে দেখলাম। মনে হলো স্থানীয় কোনো স্কুলের শিক্ষক হবেন। তা ওনারা ঠিক কীরকমভাবে চিনতেন মেসমশাইকে? ওনারা দুইজন সেন্ট রিচার্ড স্কুলের শিক্ষক, ইংলিশ মিডিয়াম স্কুল। তবে যেই দুইজন গেছিলেন তাদের সাথে এই বাড়ির কোনো চেনা জানা নেই। স্কুলের প্রিন্সিপাল মামাকে চেনেন, দু একবার এসেছিলেন বাড়িতে। কেন এসেছিলেন? আমার মামা স্কুল বানানোর জন্য সামনের জমিটা মিশনারি স্কুলকে দান করবেন এমনটাই ঠিক করেছিলেন। লেখাপড়ার কাজ কতদূর কি এগিয়েছে তা দেবিকা বলতে পারবে। আচ্ছা, ধরুন সেই জমি লিখে দেওয়ার পিছনে বর্তমানে আপনাদেরও সইয়ের দরকার পড়ল, তো সেক্ষেত্রে আপনি আর ধ্রুববাবু কি সই করবেন? যদি তাই হয় অবশ্যই করব। আমার ইচ্ছের কথা মাথায় রেখে ওনার ফেলে রাখা কাজ অবশ্যই আমি করব। একটাই তো সই করতে হবে। না না, আমি শুধু জিজ্ঞেস করলাম, কারণ এটা তো একদম আপনাদের পারিবারিক ব্যাপার। অবশ্যবাবু, আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? আর ভালো লাগছে না কিছু? যদি কিছু বাকি থেকে থাকে তাহলে পরে করবেন। না, আর কোনো প্রশ্ন নেই। তবে যাওয়ার আগে আর একটা ছোট্ট প্রশ্ন করব, আর কথা দিচ্ছি আজ আর আপনাকে কোনো প্রশ্ন জালে আটকে রাখবো না। বেশ, করুন প্রশ্ন। বার্থডে সেলিব্রেশনের রাত্রে আপনার ভাই এসেছিল, এ কথা কি জানতেন? হ্যাঁ, লোকজন চলে গেলে পরে জেনেছি। মামার দেবিকা নিচে নেমে এসে ওর সাথে কথা বলছিল। কিন্তু আপনি কি করে জানলেন? রঞ্জয়বাবু, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না। দয়া করে দ্বিতীয়বারের এই ভুলটা করবেন না। ক্ষমা করবেন, আগে থেকে অবশ্যই মনে রাখবো। পার্টি কটা নাগাদ শেষ হয়েছিল? আপনারা যাওয়ার 1 ঘন্টা পরেই যে যার মতো চলে যায়। ধরে নিলাম রাত 11টা। মেসমশাই কি তারপরেই নিজের রুমে চলে গিয়েছিলেন? হ্যাঁ, তারপরেই চলে গেছিলেন। রঞ্জয়বাবু, আজ তবে উঠি, এমনিতেই সন্ধে হয়ে এলো। অংশুবাবু, আপনি দয়া করে যত শীঘ্র সম্ভব হত্যাকারীকে খুঁজে বার করুন। এভাবে আর সহ্য হচ্ছে না। চোখের সামনে সকলের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াবে, আমি মেনে নিতে পারছি না। কাম ডাউন রঞ্জয়বাবু, আমি তো বলেছি সে নিশ্চয়ই ধরা পড়বে। গোধূলি বেলায় আমি আর মামা নতুন দাদুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। পকেট থেকে লাইটার সমেত সিগারেট কেস বের করে মামা আমার দিকে তাকালো। চিত্রগুপ্ত, কি বুঝলে? এক্ষুনি বলা খুব মুশকিল। আচ্ছা মামা, তোমার কি সত্যি মনে হয় যে এদের মধ্যেই কেউ খুনি? আলবাত মনে হয়, তবে সে যেই হোক খুব গভীর জলের মাছ। তাড়াহুড়ো করলে জাল ছিঁড়ে 5টি মাছই পালিয়ে যাবে। কথার ফাঁকে ফাঁকে মামার নাক মুখ থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। বুঝলাম মামা ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করেছে। এই অবস্থায় এর চেয়ে বেশি তার পরিকল্পনার কথা জানা সত্যি মুশকিল। রিসর্ট গিয়ে চটজলতি তৈরি হয়ে আমরা সকলেই বেরিয়ে পড়লাম। রিসর্ট থেকে গাড়ি করে দিয়েছিল আমাদের যাওয়া আসার জন্য। গত 2 দিনে ঠান্ডার মান আরও 1 ধাপ বেড়েছে। টেম্পারেচার বলছে 9 ডিগ্রি, অর্থাৎ রাত বাড়লে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ শুরু হবে। রিপা, নদীকে দেখ তোর বড় মামাকে।
দেখলাম বড় মামা 2 হাত আগে বাড়িয়ে রেখেছে। যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা মামার 2 হাত সমান হ্যাঙ্গারে টাঙিয়ে দিচ্ছে। বিষয়টা এতটাই করুণ ছিল যে মামার কথা ভেবে সত্যি খুব দুঃখ হলো। আরে তুমি পুতুলকে কোলে নিয়ে সরে পড়ো, পেছন পেছন আমিও আসছি। এই চল দেখি, ওদিকে বেলুন বিক্রি হচ্ছে, আমাদের পুতুলকে কয়েকটা বেলুন কিনে দিই। অনেকগুলো বেলুন কেনা হলো। পুতুল তখন আমার কোলে। পাশে তাকিয়ে দেখতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। কোথায় গেল ছোট মামা? এইমাত্র তো আমার পাশেই দাঁড়িয়ে ছিল। পকেট থেকে টাকা বের করবে বলে পুতুলকে আমার কোলে দিল। 10 মিনিট ওইভাবে দাঁড়িয়ে থাকার পর দেখি বেলুন বিক্রেতা কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে। অনেক কষ্টে পুতুলকে কোলে নিয়েই প্যান্টের পিছন পকেট থেকে টাকা বের করলাম। এই নিন আপনার টাকা। আরে কোথায় চলে গেছিলে বলো তো? এইভাবে না বলে কেউ যায়? তেল জলের মিলমিশ কিভাবে হয় সেটাই দেখতে গেছিলাম ভাগ্নে। মানে কি বলতে চাইছো, একটু খুলে বলো। ওই বাড়ির দুজনকে দেখলাম একদম আলাদা মেজাজে। বৌদিকে অশেষ ধন্যবাদ যে আজ জেদ করেছিল এখানে আসার, নয়তো লোকচক্ষুর আড়ালে তেল জলের মিলমিশ কিভাবে হয় তা একদমই জানতে পারতাম না। উফ মামা, এত হিয়ালি করে কথা বলো না। কাদের দেখলে সেটা বলো। বলবো ভাগ্নে, সব বলবো। সঠিক সময় আসলে সব জানতে পারবি। চল, ওইদিকে বোধহয় কেনাকাটা হয়ে গেছে। এই শোনো, তোমরা যাও, আমরা একটু পরে ফিরবো। এই এখন তুমি কোথায় যাবে? এই মেসোমশাইয়ের কটেজের দিকে একবার যেতে হবে, সেখানে মিস সুকন্যার সঙ্গে একবার কথা বলি চলে আসবো। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। মামা আমি যাব না। না রিপান, তোরা যাওয়ার দরকার নেই, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। মামাকে ছেড়ে গাড়ি একটু একটু করে এগিয়ে চলল। জানালা থেকে মুখ বের করে দেখলাম ছোট মামা ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছে। নিশ্চয়ই কটেজ অব্দি ওই ট্যাক্সি করেই যাবে। बस बस आप यहीं पे गाड़ी रोकिए। कब तक लौटेंगे? ज़्यादा नहीं, सिर्फ 1 घंटा। আরে আপনি আপনি এখানে রাতের বেলা কি করছেন? না মানে মানে ওই ধ্রুব বাবুর সাথে দেখা। আসলে ওনার কিছু অর্থের প্রয়োজন পড়েছিল, তাই। তা কত অর্থ দিলেন? 5,000। এই কনকনে ঠান্ডার মধ্যে আপনি এত ঘামছেন কেন? কথা বলতে গিয়ে তো দেখছি জড়িয়ে ফেলছেন। হ্যাঁ, ছড়িয়ে যাচ্ছে। না ঠিক আছে, আমি এবার ফিরে যাচ্ছি। ঠিক আছে যান, তবে সামনে অনেক অন্ধকার, এগিয়ে দেবো নাকি? তো ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। আপনি এই রাতের বেলায়? জানি এই সময় আসাটা একদমই উচিত হয়নি। আরে না না, আমি সেভাবে কথাটা বলিনি। আসলে এই সময় একমাত্র যে আমার ডিনার নিয়ে আসে সেই শুধু আসে। রাতের মিল কোথা থেকে আসে? সকাল সন্ধে রাত সবসময়ই আমার হোটেল ভরসা। মোড়ের মাথায় একটা হোটেল আছে, সেখান থেকেই আমার খাবার আসে। আপনার উল্টো দিকের ঘরে তো ধ্রুববাবু থাকেন, তাই না? হ্যাঁ, কিছুদিন হলো উনি রয়েছেন। একটু আগে মিস দেবিকা এসেছিলেন ধ্রুববাবুর সঙ্গে দেখা করতে, আপনি জানেন? মিস দেবিকা এসেছিলেন? কই, আমি তো কোনো শব্দ পাইনি। ওই যে কলিং বেলের শব্দ, বোধহয় আপনার ডিনার হাতে হোটেল স্টাফ দাঁড়িয়ে আছে। 2টো চা আনতে বলি? না না, এখন আর চা খাবো না, তবে আপনি খেতে চাইলে আনতে পারেন। আমি সারাদিনে একবারই খাই, তাও সকালে। মিস সুকন্যা, আমি একদম বেশি সময় নেব না, জাস্ট কয়েকটা প্রশ্ন করব আর তার যথাযথ উত্তর আপনার মুখ থেকে শুনবো এবং তারপরেই ফিরে যাব। আমিও বেশি সময় নেব না আপনার প্রশ্নের উত্তর দিতে। শুরু করুন এবারে। ভবেশবাবুর খুন হওয়ার পিছনে আপনার কারোর উপর সন্দেহ হয়? এটা আমি কিভাবে বলবো? দিন শেষে আমি একজন কর্মচারী ছাড়া তো আর কিছু নই। ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনি এবং আপনার চাকরির কোনোটাতেই আঁচ পড়তে দেব না। যা বলার আমাকে খুলে বলতে পারেন। এখন এই ঘরে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি নেই। অংশুবাবু, আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে।
পড়াশোনা শেষ করে এদিক সেদিক চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। একটার পর একটা ইন্টারভিউ দিতে দিতে হাঁপিয়ে উঠেছিলাম। শেষে পেপারে বিজ্ঞাপন দেখে দার্জিলিং ছুটে আসি। জানতাম না এভাবে আসার পর একদিনেই এত বড় চাকরিটা আমি পেয়ে যাব। তবে জয়েন করার প্রথম দিনটার কথা আমার আজও মনে আছে। কি হয়েছিল সেদিন? আমি 2 দিন আগে এখানে চলে এসেছিলাম। কি কাজ আমার, কি করতে হবে সব কিছু অত্যন্ত স্নেহের সঙ্গে দাদু আমায় বুঝিয়ে বলেছিলেন। এরপর এলো তৃতীয় দিন, অর্থাৎ ফ্যাক্টরিতে ম্যানেজার পদে জয়েন করার সুন্দর সেই সকাল। তৈরি হয়ে দরজা খুলে বেরোতে যাব এমন সময় 2টো লোক শটান আমার ঘরে ঢুকে এলো। আমি এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে মুখ ফুটে কোনো কথা বলবো সেই শক্তিটুকুও পাচ্ছিলাম না। 2 জোড়া লাল চোখ কি সাংঘাতিক দৃষ্টি দিয়ে আমায় জরিপ করছিল তা আপনাকে বলতে আমার লজ্জা করছে। ওদের মুখ থেকে মদের ঝাঁঝালো গন্ধে পেটের নাড়ি ভুঁড়ি উল্টে আসছিল। এরপরই উদয় হলো তৃতীয় ব্যক্তি, অর্থাৎ ধ্রুববাবু। ধ্রুববাবু সামনে ঝুঁকে পড়ে ধমকি দিল যেন আজকের বিকেলের মধ্যেই আমি এখান থেকে চলে যাই। ব্যাস এতটুকু বলে উনি ওনার সঙ্গীদের নিয়ে ফিরে যান। এরপর আরও অনেকবার ফ্যাক্টরিতে এসেই একই কথা বলতো, কিন্তু ততদিনে আমার এইসব সয়ে গিয়েছিল। আর সয়ে যাওয়ার প্রধান কারণ ছিল দাদু। দাদুকে প্রথম দিনই জানিয়েছিলাম, তাই সেভাবে আর কোনোদিন ডিস্টার্ব করেনি। এখনো করে ডিস্টার্ব? না, একদমই নয়। তবে মুখোমুখি হলে মাথা নিচু করে নেয়, হয়তো অতীতের কর্মকাণ্ডের জন্য লজ্জিত বোধ করে। অন্যদিকে রণজয়বাবু অত্যন্ত ভালো মনের মানুষ। পিছনে কিভাবে জানি না, তবে সামনে থাকলে বোনের চোখেই দেখে। আর দেবিকা? ওনাকে আজ পর্যন্ত আমি চিনতে পারিনি। অতিরিক্ত কথা একদমই পছন্দ করেন না। আমার সাথে ওনার যতটুকু কথা হতো তাও শুধু ফ্যাক্টরির লাভ লোকসান, হিসেব নিকেশ এইসব নিয়ে। তাহলে কি মনে হয় কে থাকতে পারে পর্দার আড়ালে? হয়তো ধ্রুববাবু আছেন, নিজে না করলেও বাইরের কাউকে দিয়েও করাতে পারেন। প্রচণ্ড রেগে থাকতো নিজের মামার ওপর। সবসময় বলতো, তোমার হাতে আর বেশি দিন নেই, মরে গেলে তোমার সম্পত্তি কি হবে বুড়ো মামা। আচ্ছা, ধ্রুববাবু কি সবসময় মৌখিকভাবে ভয় দেখাতো, নাকি গায়ে স্পর্শ বা এরকম কিছু কোনোদিন করেছিলেন? না, তেমন কিছু কোনোদিন করেননি। ওনার চোখে মুখে কোনো খারাপ উদ্দেশ্য আজ পর্যন্ত দেখিনি, কিন্তু ওনার আশেপাশে যেগুলো থাকে সেগুলো প্রত্যেকটা শয়তান। কিভাবে আর কেন এই ছেলেগুলোর সাথে মেলামেশা করলো তা আমি জানি না। পার্টি থেকে সেদিন আপনি কখন ফিরেছিলেন? সঠিক টাইম দেখিনি, তবে ঘরে ফিরে যখন দেখি তখন প্রায় রাত 10টা 40। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমার এইটুকুই জানার ছিল। একটা কথা সত্যি না বললেই নয় যে আপনি কিন্তু ভীষণ সাহসী মেয়ে। এইভাবে হুমকি উপেক্ষা করে একা বাড়ি ছেড়ে এতদূর পড়ে থাকাটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। মিডল আর লোয়ার ক্লাস এই 2 শ্রেণীর মানুষরা একটু বেশি সাহসী হয়। সাহসী না হলে এই সমাজ কখন যে পিষে দেবে কেউ জানতেও পারবে না। সাবধানে যাবেন অংশুবাবু, সামনের কিছুটা রাস্তা খুব অন্ধকার। কে কে ওখানে দাঁড়িয়ে? क्या हुआ साहब? कुछ नहीं, चलिए। साहब सब ठीक है? क्या मैं रिजॉर्ट के अंदर तक आपको छोड़ दूं? अरे बहुत शुक्रिया, बहुत शुक्रिया। ওই তো ছোট মামা ফিরে এসেছে। শোনো, আমি রুমে যাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। রিপন, তুই যাবি আমার সঙ্গে? আর কেউ জানুক আর নাই জানুক, আমি জানি ছোট মামার এটা একটা বাহানা ছাড়া কিছুই নয়। নিশ্চয়ই এমন কোনো লিড পেয়েছে যা আমার সাথে আলোচনা করা তার একান্ত প্রয়োজন। বেশ, চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। কি হয়েছে বলো তো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সাপের লেজে পা পড়েছে রিপন, ফনা তুলে ফোঁসফাঁস শব্দ করছে। এই দেখ, এটাতে কি লেখা আছে। পকেট থেকে কাগজের টুকরো বের করে মামা আমার হাতে দিল। সাবধানতার সঙ্গে কাগজটা সম্পূর্ণ খুলে পড়তে শুরু করলাম। গোয়েন্দা অংশু, যদি বাঁচতে চাস তাহলে এইসব বন্ধ কর। নিজের জন্য না ভাবলেও পরিবারের কথা মাথায় রেখে ফিরে যা। এরপরও যদি না শুনিস তাহলে তার ফল
মোটেও ভালো হবে না। কি কাণ্ড! এটা তুমি কোথায় পেলে? তোরা চলে যাওয়ার পর আমি একটা ট্যাক্সি ভাড়া করে মিস সুকন্যার সঙ্গে দেখা করতে যাই। উনি এই সময় ঘরেই থাকবেন এটা আমি জানতাম। কটেজ থেকে কিছুটা দূরে ট্যাক্সিটা থামিয়ে আমি নেমে পড়ি, কারণ সামনের পথে আর গাড়ি ঢুকতো না। একটু এগিয়েই দেখি দুটো বড় বড় স্ট্রিট লাইট একসঙ্গে খারাপ হয়ে পোলের ওপর ঝুলছে। স্বভাবতই গাঢ় অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না, তবে অন্ধকার হলেও ওই 10 কদম পথ বিনা বাধায় হেঁটে গেলাম। বাঁদিকে বাঁক নিয়ে কটেজের বাইরের দরজায় হাত পড়তেই চমকে গেলাম। আমার অপোজিট সাইডে দাঁড়িয়ে মিস দেবিকা। মিস দেবিকা? সে কটেজে কি করছিল? একই প্রশ্ন আমি ওনাকে জিজ্ঞেস করতেই উনি বললেন যে উনি নাকি ধ্রুববাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার কিছু টাকার প্রয়োজন ছিল, সেটাই দিতে এসেছিলেন। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু এর সঙ্গে 2 লাইনের হুমকি চিঠির কি সম্পর্ক? আসছি ভাগ্নে, আসছি, ধৈর্য ধর। মিস দেবিকা কি কারণে আমায় দেখে বাঘ দেখার মতো ভয় পেল তা আমি এখনো বুঝতে পারলাম না। উনি বেরিয়ে যেতেই আমি মিস সুকন্যার রুমের গেটে নক করলাম। মোটামুটি মিনিট 40 বার্তালাপের পর বেরিয়ে এলাম। কটেজ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দূরের ঝোপঝাড় থেকে একটা পাথর আমার পায়ের সামনে এসে পড়ল। মাথার ওপর ঘনিয়ে থাকা অজস্র মেঘ ততক্ষণে সরে গেছে। চাঁদের আলোয় পরিষ্কার 3টে ছায়ামূর্তি দূরের জঙ্গলে গাছের আড়ালে লুকিয়ে পড়তে দেখলাম। চিৎকার করে ওইদিকে এগিয়ে গেলাম, শুনতে পেলাম কতগুলো পায়ের শব্দ। দূর থেকে আরো দূরে ছুটতে ছুটতে মিলিয়ে গেল। পাথরে মুড়িয়ে থাকা সাদা কাগজটা তুলে নিলাম। যতক্ষণে আমার পড়া শেষ হলো ততক্ষণে ট্যাক্সি ড্রাইভার হাতে মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে ছুটে এলো। আমি ওকে কিছু বলার প্রয়োজন মনে করিনি, আর গাড়িতে উঠে সোজা রিসোর্টে এসে নেমে পড়লাম। মামা, কি ভাবছো? আমি যে ঠিক দিকেই যাচ্ছি তাতে কোনো সন্দেহ নেই রে, তবে ফ্যামিলিকে সেফ রাখাটাও জরুরি। তাহলে বড় মামাকে বলে সবার ফেরার ব্যবস্থা করতে বলি? এক্ষুনি নয় ভাগ্নে, তুই কিন্তু আজকের বিষয়টা তোর মধ্যেই রাখিস। আমি দেখি এসআই বর্মন কত দূর পৌঁছলো। তুই এখানে বসে থাক, আমি ওই ঘরে গিয়ে ফোনে কথা বলে আসছি। আজকের ঘটনার পর আমি আমার চিন্তা ভাবনা বদল করতে বাধ্য হচ্ছি। ভেবেছিলাম এই 5 জনের মধ্যে এমন কেউ নেই যে ঠান্ডা মাথায় খুন করতে পারি। এখন এই মুহূর্ত থেকে মনের ভেতর ভীষণ জেদ চেপে গেল। ধরা তো তোমায় পড়তেই হবে। তুমি আমাদের ফ্যামিলিকে ঢাল করতে চাইছো। জানো না এই মামা ভাগ্নে জুটি একসাথে মিলে কি কি করেছে। পরের দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোর 6টা থেকে 8টা পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এখন ঘড়িতে 9টা বেজে 20 মিনিট। বৃষ্টির সঙ্গে সঙ্গে শরীরের হাড় মজ্জা কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা বাতাস হু হু শব্দ করে বয়েই চলেছে। আজ এবং কাল এরকমই আবহাওয়া থাকবে। রুম হিটার থেকে সরে এসে কাঁপা কাঁপা গলায় মামাকে প্রশ্ন করলাম, বাপরে, এত ঠান্ডায় কি কারণে স্নান করতে গেলে গো? অভ্যাসের দাস ভাগ্নে, অভ্যাসের দাস। তাছাড়া গিজার রয়েছে, তাই আরাম করে ঠান্ডা গরম জল মিশিয়ে স্নানটা সেরে নিলাম। আমি তাহলে ক্যাফে থেকে ফিরে এসে করব। যা ভালো বুঝিস কর, তবে তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পরেই বেরোবো। এখানে ছোট্ট করে বলে রাখা ভালো, মামা আর আমি ঠিক কী কারণে সকাল সকাল ক্যাফে যাচ্ছি। ঘুম থেকে উঠে বেডটি নেবার সঙ্গে সঙ্গে মামা ফোন করলো মিস দেবিকাকে। নতুন দাদুর বাড়ি ছাড়া অন্য কোথাও বসে মামা ওনার সাথে কথা বলতে চায়। মিস দেবিকা সামনের একটি স্থানীয় ক্যাফের কথা জানাল। ক্যাফের মালিক নেপালি, তাই কোনো কথাবার্তা শুনতে পেলেও বুঝতে পারবে না। সুতরাং অ্যাড্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে সকাল 10টার সময় দেখা হবে, এমনটাই ঠিক হল। অচেনা জায়গায় চিনে আসতে গিয়ে কোনো সমস্যা হয়নি তো? না, সমস্যা তেমন একটা হয়নি, তবে এইদিকে প্রথম এলাম। একজন ক্যাপেস্টা আমাদের দিকে এগিয়ে আসলে মিস দেবিকা বললেন, 2 ক্যাফেচিনো অ্যান্ড 1 ব্ল্যাক কফি। মিস দেবিকা, এই যাই বলুন না কেন, আবহাওয়া পরিবর্তনে একটা লাভ কিন্তু হয়েছে। লাভ?
কী লাভ হলো আপনার? এই যে বৃষ্টির কারণে গোটা ক্যাফে ফাঁকা রয়েছে। নাইস অবজারভেশন অংশুবাবু। সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম হয়তো আপনি গম্ভীরভাবে কথা বলবেন। কি তো আপনার কাজের ক্ষতি, তার উপর শহর ছেড়ে কোথাও যেতেও দিচ্ছি না। গম্ভীর না হলেও একটু হলেও রেগে আছি। আমি বেশি দিন এক জায়গায় থাকতে পারি না। আপনার পেশাটাই এমন যে এক জায়গায় বেশি দিন থাকা তো দূর, দুদণ্ড নিজেকে নিয়ে ভাবাটা বোধহয় কঠিন হয়ে পড়ে। না অংশুবাবু, এখানে আমার পেশার কোনো ভূমিকা নেই। আমি নিজেই এক স্থানে বেশি দিন থাকতে পারি না। কোনো সাইকোলজিক্যাল প্রবলেম? জানি না, তবে বাবা মারা যাওয়ার পর থেকেই বেশিক্ষণ কোনো বদ্ধ পরিবেশে একা থাকতে পারি না। আপনি বাড়িতে একা থাকেন? না, আমার সঙ্গে একটি মেয়ে থাকে। মেয়ে বলতে সার্ভেন্ট বলতে পারেন। কেন জানি না, আমার মনে হচ্ছে আপনি কাজের ব্যস্ততা চেয়ে ঠিক এই কারণেই মেসোমশাই বাড়িতে থাকতে চাইছিলেন না। আমি কি ঠিক বললাম? একেবারেই যে ভুল তা বলবো না। ডাক্তার দেখাচ্ছেন না কেন? পাগল বানিয়ে দিলেন অংশুবাবু। আপনি ভুল ভাবছেন, আমি মোটেই এ কথাটা বলিনি। বাই দ্য ওয়ে, আপনার বাবা মানে সলিলবাবু কিভাবে মারা গেলেন? প্লিজ অংশুবাবু, বাবার সম্পর্কে একটি কথাও জিজ্ঞেস করবেন না। এটা কি হলো? না মানে আমি আর মামা মিস দেবিকার হঠাৎ এরূপ আচরণ দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কফি কাপ তড়িৎ গতিতে বাঁ হাতে করে সরিয়ে ফেলে দেয় মাটিতে। আমরা সেদিকে দেখতে গিয়েও দেখতে পারলাম না, কারণ মিস দেবিকা মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝরে কেঁদে চলেছে। ক্যাফে মালিক থেকে সমস্ত স্টাফ ছুটে এসেছে কি হয়েছে তা দেখার জন্য। আমি তখন ওনাদের বুঝিয়ে টেবিল থেকে সরে যেতে বললাম। মিস দেবিকা, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলেন। আপনার এই মানসিক প্রবলেম কবে থেকে শুরু হলো? আর ডাক্তার কি সত্যি এখনো দেখাননি? ঠিক এই কারণেই রুমের মধ্যে একা থাকতে পারি না। বাড়িতে ওই মেয়েটিকে আমার রুমেই শোয়াই। দেখুন না, আমার মনে হয় আপনি কিন্তু ভুল করছেন। মনোরোগ বড় কঠিন রোগ। তবে একান্তই যদি ডাক্তারের কাছে যেতে না চান তাহলে কিন্তু একটা উপায় বাতলে দিতে পারি। কি উপায় শুনি? শুনুন, বন্ধু বান্ধব অথবা কোনো কাছের মানুষের সঙ্গে ভালো সময় কাটান। দুদিন কোথাও বেড়াতে যান, ফিরে এসে কাজ করবার সময় কাজ আর বাকি সময়টা নিজেকে দিন। দেখুন, এমনটা করলে পুরো মাথাটা রিফ্রেশ হয়ে যাবে। আইডিয়াটা মন্দ নয়, তবে যার কাছের মানুষ থেকেও না থাকার মতো অবস্থা হয়, সেক্ষেত্রে তার যে কি করণীয় থাকে তা আপনি কেন, দুনিয়ার কেউই বলতে পারবে না। যাকে ছাড়ুন ওসব কথা। কি জিজ্ঞেস করছিলেন যেন? হ্যাঁ, মনে পড়েছে। বাবা কিভাবে মারা গেল, তাই তো? দেখুন, কষ্ট হলে বলার দরকার নেই, আমি ওই বাড়ি থেকে জেনে নিতে পারবো। সব কথা সবাই জানে না। আর এমনিতেও আপনার সাথে কথা বলে অনেকটাই হালকা অনুভব করছি। প্রায় 1 বছর 7 মাস আগের বিভৎস সে দুর্ঘটনা এত তাড়াতাড়ি মেমোরি থেকে ডিলিট করা সম্ভব নয়। মিস দেবিকা বৃষ্টিমুখর রাস্তার দিকে এক মনে তাকিয়ে আছে। কিছুক্ষণ ওইভাবে থাকার পর বলল, অনেক ছোটতেই মাকে হারাই। দাদু ঠাম্মা বাবাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য অনেক জোরাজুরি করে। তাদের বক্তব্য, এই 2 বছরের মেয়েকে সে একা কি করে সামলাবে। কোর্টে যাওয়া, মক্কেলের সাথে আলোচনা, এই সবই তো দিনের অর্ধেকটা সময় ফুরিয়ে যাবে। আর তখন আমার কি হবে? কিন্তু বাবা সমস্ত কিছু সামলে নিজের মতো করে মানুষের মতো মানুষ করে তুলল আমায়। পাড়া পড়শি সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ইচ্ছে আর ভালোবাসার আগে কিচ্ছু নেই। একটি শিশুকে বড় করে তোলার জন্য যেমন স্নেহের প্রয়োজন, তেমনই ভালোবাসার। সর্বোপরি স্নেহ আর ভালোবাসার কোনো আলাদা করে জেন্ডার হয় না। বাবা আমাকে নিজে স্বপ্নটা দেখেছিল,
আমি সেই স্বপ্ন পূরণ করেছিলাম। LLB অনার্স নিয়ে 4 বছরের দীর্ঘ পড়াশোনা শেষ করে হয়ে উঠলাম অ্যাডভোকেট। 2 বছর ওনার সান্নিধ্যে প্র্যাকটিস করে জুনিয়র থেকে সিনিয়র হয়ে উঠলাম। এরপরই শুরু হলো 1-2 কেস হাতে নিয়ে সততার সঙ্গে মহামান্য জজ সাহেবের সামনে দাঁড়িয়ে ন্যায় পাইয়ে দেওয়ার লড়াই। গত বছর ফেব্রুয়ারির 13 তারিখ, এই যে আজ যেমন একভাবে সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, সেদিনে এমনই হচ্ছিল। রবিবার কোর্ট বন্ধ থাকায় আমি আর চেম্বারে যাইনি, তেমন কোনো কাজ পেন্ডিং ছিল না, তাই ঘরেই ছিলাম। রান্নাঘরে ঢুকে সেদিন আমি নিজেই ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। এক মনে সবজি কাটতে কাটতে টের পাইনি যে কখন আমার পিছনে বাবা এসে দাঁড়িয়েছে। পিছন থেকে বিড়ালের গলায় ডাক দিয়ে উঠলে আমি চমকে উঠি। পিছন ঘুরে বাবাকে হাসতে দেখে আমি বললাম, এরকম কেন করো বলো তো? দেবীমা, তুই এখনো ভয় পাস বিড়ালকে? সেই তো কোন ছোটবেলায় আঁচড় দিয়েছিল। আচ্ছা, তুমি এখন কোথায় যাচ্ছ বলো তো? একই সকাল থেকে বৃষ্টি পড়ছে। একটা অত্যন্ত জরুরি কাজ আছে মা, আমি যদি না যাই তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারোর। বাবা এইটুকু বলেই ড্রাইভারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে বলেছিল ফিরতে ওনার রাত হবে। অংশবাবু, আমি জানতাম না যে ওই দেখাই আমার শেষ দেখা হবে। সেই হাসি মুখ, চিরাচরিত একইভাবে হাত নাড়িয়ে বাইক করে যাওয়া, এগুলো আমার স্মৃতির মাঝে সিনেমার রিলের মতো আটকে গেছে। বুঝতে পারিনি এই মানুষটাকে আর পাবো না। সকাল 10টায় বেরোলে আর ঠিক 10:45 মাথায় ফোন এলো স্থানীয় পুলিশের। তারা জানালেন যে আমার বাবা নেই। 34 নম্বর জাতীয় সড়কে একটি লরির ধাক্কায় গাড়ি সোজা গিয়ে খাদের ওপর পড়ে। কাছের গুড়িতে ধাক্কা লেগে গাড়ি থেকে নেমে গেলেও বাবাকে আর পাওয়া যায়নি। গাড়ি যখন পাল্টি খায় তখনই পিছনে দরজা খুলে বাবা পড়ে যায় গভীর খাদে। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আজ আমার কাছে কোনো ভাষা নেই। জানি না এমনটা কেন হলো আপনার সাথে, তবে আপনার মনের গভীরে ঠিক কত বড় ক্ষতের সৃষ্টি হয়েছে তা আমি বুঝতে পারছি মিস দেবিকা। তা ওই লরি চালকের কিছু হয়নি? হয়েছিল, টানা 15 দিন হাসপাতালে থেকে ফিরেও এলো। অনেক চেষ্টা করে ওর বিরুদ্ধে কিছু করতে পারিনি। ফরেন্সিক টিম গাড়ির এয়ার ব্রেক ফেল হয়ে যায় এমনটাই রিপোর্ট দিয়েছিল। লরির মালিক কে ছিল? চালকের আসনে যে বসেছিল সেই মালিক। আচ্ছা, পরবর্তী সময়ে কিছু জানতে পেরেছিলেন যে আপনার বাবা সেদিন কোথায় যাচ্ছিলেন? না অংশুবাবু, এই বিষয়ে অনেক খোঁজখবর করেছিলাম, এমনকি বাবার বিয়েকেও জিজ্ঞেস করেছিলাম, সেও কিছু জানতো না। তাকে এখন কোথায় পাওয়া যাবে? কার কথা বলছেন আপনি? আপনার বাবার পিএ যিনি ছিলেন, আমি তার কথা বলছি। উনি এখন অন্য অ্যাডভোকেটের আন্ডারে কাজ করছেন। মাঝে মধ্যে কোর্ট চত্বরে দেখা হয়, তো একটা কথা হয়। নম্বর আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনি কি চাইছেন বলুন তো? শুধু নম্বর চাইছি, এর বেশি কিছু নয়। ঠিক আছে, আমি এবার প্রসঙ্গ চেঞ্জ করছি। আপনার সাথে ওই বাড়ির সম্পর্কটা কীরকম? কাকাবাবু পরিচয় করিয়ে দেওয়ার সময় সবটাই তো বলেছিল। অবশ্যই বলেছিল, তবে আমি কিন্তু আপনার মুখ থেকে শোনার জন্য প্রশ্নটা করেছি। বাবা আর কাকাবাবু খুব ভালো বন্ধু ছিলেন ওই ছোট বয়স থেকে। আমি তখন ক্লাস 3-তে পড়ি, যখন প্রথম এখানে বেড়াতে আসি। ধ্রুব আর রণজয় বাবুর সাথে তখন থেকেই আলাপ। ক্ষমা করবেন, একটু ইন্টারাপ্ট করছি। এই ধ্রুব, রঞ্জয় আর আপনি যখন কাঁচা বয়স থেকে একে অপরকে চিনতেন, তখন আপনি করে কেন একে অপরকে ডেকে থাকেন? এমনিতেও খুব বেশি ছোট বড় আপনারা নন। আসলে খুব কাছের সম্পর্কে একসাথে বেড়ে উঠিনি, তাই হয়তো বড় হয়েও ব্যাপারটা আপনিতে পৌঁছেছে। কিন্তু মিস দেবিকা, আপনি আর ধ্রুববাবু তো একসাথেই পড়াশুনো করেছেন। কি? কে বলল আপনাকে?
মেসোমশাই যেই ঘরে থাকেন সেই ঘরেরই একটি দেওয়ালে স্কুল ইউনিফর্মে আপনাদের দুজনকে দেখেছি। আপনি এতটা শিওর কি করে হলেন যে ওখানে আমরাই ছিলাম? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ভাঙবেন তবু মচকাবেন না। গলায় আইডি কার্ড ঝুলিয়ে একে অপরের কাঁধে হাত রেখে আপনারা না থাকলে কে ছিল বলুন তো? আইডিতে পরিষ্কার নাম দুটো পড়া যাচ্ছে, এমনকি মুখের আদল দেখেও বোঝা যায় যে ওখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলছেন। যাকগে, কেন আপনি আজ্ঞা করে সম্মান করেন সেটা আমার না জানলেও চলবে। তবে মেসোমশাই হঠাৎ এভাবে মারা যাওয়ায় সবচেয়ে বেশি কার লাভ হতে পারে সেটা আমাকে বলুন। আর প্লিজ এরপর না আর কোনো ভনিতা করবেন না, সোজাসুজি উত্তর দেবেন। আচ্ছা, ওই জমির ব্যাপারটা কি হলো? কি সব মিশনারি স্কুল টুল শুনছিলাম। লিগ্যাল কিছু ডকুমেন্টস এখনো তৈরি হয়নি। তাছাড়া যার জমি সেই যখন মারা গেল তখন আর এই নিয়ে ভেবে কি হবে? অবশ্যই ভাবতে হবে। রাজা মরে গেলে রাজ্যটাও কি মরে যায়? আইনত যাদের হাতে সব কিছু, তারাই তো সমস্ত কাজ নির্বিঘ্নে মিটিয়ে ফেলতে পারে। নিশ্চয়ই পারে। সেক্ষেত্রে আমাকে না বলে তাদেরকেই বলুন। এবারে আমার শেষ প্রশ্ন, মিস দেবিকা বলুন তো, 5 জনের মধ্যে কে খুনটা করতে পারে? যদিও সবার ধারণা ধ্রুববাবু খুন করেছেন। দেখুন, এই ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নেই। আমি নিজেই কাকাবাবু চলে যাওয়ার পর থেকে আরও একা হয়ে গেছি। একজন ছিল যে সারাদিনে একটিবার হলেও খোঁজখবর নিত। দুপুরে ফোন করতো, টিফিন খেয়েছিস কিনা, রাতে করতো কবে আসবি মা। আমি জানি বাবার জায়গা কেউ নিতে পারে না, কিন্তু উনি একমাত্র যার মধ্যে আমি আমার বাবার স্নেহ খুঁজে পেতাম। তাই কাকাবাবুকে যে মেরেছে বা যারা দায়ী আছে তাদের দয়া করে শাস্তি দিন। অবশ্যই তারা শাস্তি পাবে। তবে আজ আর আপনাকে ডিস্টার্ব করব না, শুধু নম্বরটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো। নম্বর? ও ও আচ্ছা, বিয়ের নম্বর, তাই তো? মামা ওনার কাছ থেকে নাম্বার নিয়ে বিদায় নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ক্যাফের বাইরে এসে দেখি বৃষ্টি এখন ধরেছে। হাঁটা পথে কিছুক্ষণ এগিয়ে যেতেই পিছন থেকে মিস দেবিকার কণ্ঠস্বর শুনতে পেলাম। উনি এগিয়ে এলেন আমাদের দিকে। আচ্ছা, আপনি তখন 5 জন বললেন কেন? হ্যাঁ, 5 জন। মানে ওই ম্যানেজার মেয়েটি আর 55 ঠাকুরকে ধরলে 4 জন দাঁড়ায়, তাহলে পঞ্চম ব্যক্তিটিকে? আপনি দৌড়ে বেরিয়ে এসে যার কথা ভাবছেন তিনি হলেন সেই 5ম ব্যক্তি। আপনি আমাকেও সন্দেহ করেন? সবাইকে সমানভাবে, না কাউকে বেশি না কাউকে কম। চলি মিস দেবিকা, সাবধানে যাবেন। বুঝলি রিপন, জল আজ থেকে নয় বহুদিন থেকে গড়িয়ে যাচ্ছে। মেসোমশাই খুন হলো কয়েকদিন আগে, সেটা অস্বীকার না করতে পারলেও পরিকল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। এই মুহূর্তে জট কোথা থেকে মজবুত হয়েছে সেটা আমি বেশ সুস্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে হত্যাকারী কে হতে পারে তুমি সেটা বুঝতে পেরেছ? অনেকটা পেরেছি ভাগ্নে, তবে এখনো অনেক কিছু জানা বাকি। এভাবে কথা বলতে বলতে আমরা হোটেলে ফিরলাম। এক্সকিউজ মি স্যার, একটু একটু এদিকে আসবেন? হ্যাঁ বলুন, কি বলবেন? কাল রাতে আপনি মানা করে দিয়েছিলেন যে যদি কেউ ফোন করে অথবা রিসেপশনে এসে আপনাদের রুম নম্বর জিজ্ঞেস করে তাহলে বলতে না করেছেন জানি, কিন্তু এদিকে 2-3টে ছেলে এখানে এসে বারবার না না আছিলে না রুম নাম্বার জানতে চাইছে। এদিকে আমরা কিছু বলতে না চাইলে উল্টোপাল্টা কথা বলছে। আপনারা থানায় ফোন করেননি? করেছি, একটু আগেই পুলিশ এসেছিল। ওনারা আপনার দাদার সাথে দেখা করে চলে গেছে। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। ওপরে উঠে এসে সামনের দৃশ্যপট মোটেও আমাদের জন্য সুখকর ছিল না। নিচে নিশ্চয়ই সব শুনেছিস? শুনেছি, কিন্তু তাই বলে তোমরা এভাবে শান্ত হয়ে মুখ শুকিয়ে বসে আছো কেন? এই তোমরা সবাই ঘরে যাও। বড় মামার কথা শুনে প্রত্যেকেই রুমে চলে গেল। অংশু, আমি বলি কি, দেখ অনেক তো হয়েছে, চল আমরা বরং ফিরে যাই। আগের কেসগুলোতে পরিবার কখনো জড়ায়নি,
তাছাড়া এটা পাহাড়, এখানে পেরে ওঠা খুব কঠিন। দাদা, তুই এ কথা বলছিস? দেখ ছোট, আমি বেশ বুঝতে পারছি তুই তোর লোককে অনেক দূর এগিয়ে গেছিস, নয়তো সে এভাবে আমাদের ফ্যামিলির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালাতো না। আচ্ছা, যখন বুঝতেই পারছিস তখন কেন আমাকে পিছিয়ে আসতে বলছিস? দাদা, আমার কথাটা একটু মন দিয়ে শোন। কাল এসআই বর্মন ফিরে আসছেন। উনি আসলে প্রথমেই আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব, তারপর অন্য কিছু। প্লিজ দাদা, আমাকে একটু একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, আজকের দিনটা আমি তোকে সময় দিলাম। বড় মামা এই বলে রুমের ভেতর চলে গেল। এদিকে ছোট মামা করিডোরে পায়চারি করতে করতে আকাশ পাতাল ভেবে চলল। পরদিন সকাল হতেই তোকে এতবার বারণ করলাম, তবু আমার সঙ্গে এলি। কি করব বলো, আমার যে তোমার সঙ্গ ছাড়া ভালো লাগে না। আচ্ছা ছোট মামা, আমরা ঠিক কোথায় যাচ্ছি বলো তো? প্রথমে যাব এসআই বর্মনের পুলিশ কোয়ার্টারে, তারপরে বিশেষ একজনের সঙ্গে দেখা করতে যাব। পাহাড়ি ঢাল বেয়ে গাড়ি সোজা নেমে চলল সমতল বসতির দিকে। একটু পরেই বাজার সংলগ্ন এলাকা থেকে একটি পৃথক রাস্তা ধরে গাড়ি কিছুটা এগিয়েই ধীরে ধীরে থেমে গেল। গেট খুলে নেমে দেখি প্রায় একই রকম দেখতে অনেকগুলো বাড়ি। 31 নম্বর বাড়ির দোরগড়ায় এসে মামা এসআই বর্মনের নাম ধরে হাঁকডাক শুরু করল। আরে আরে, কি সৌভাগ্য আমার যে আপনার মতো মানুষ আজ আমার গৃহে পা রাখলেন। ও, আপনি একাই থাকেন নাকি? হ্যাঁ অংশুবাবু, একাই থাকি, পরিবার জলপাইগুড়িতে। ফিরলেন কখন? এই তো 1 ঘন্টা হলো এসেছি, আর এসেই স্নান সেরে বসতে যাব এমন সময় আপনার গলার শব্দ পেলাম। জানি এই সময় আসা আমার একদমই উচিত হয়নি, কিন্তু আপনার সঙ্গে বিশেষ দরকার না থাকলে কখনোই আসতাম না। বিশেষ দরকারটা যে কি, মামা ওনাকে সবিস্তারে জানালো। অতঃপর সব শুনে এসআই বর্মন বললেন, কি বলছেন আপনি? আরে আমার অপেক্ষা না করে ওসি সাহেবের সাথে তো দেখা করতে পারতেন। আমি জানি, তবে আমি চাই অন্য কিছু। অন্য কিছু মানে? সকালে রিসোর্ট ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছে। ওনাকে আমি বলেছি যে কিছু সিভিল ড্রেসে পুলিশ অফিসার ওনার রিসোর্টের আশপাশে 24 ঘন্টা নিযুক্ত থাকবে। এছাড়া রিসেপশন, সেখানে একজন, আর বাকি কয়েকজন আমার ফ্যামিলি যেই ফ্লোরে আছে সেই ফ্লোরে থাকবে। প্ল্যান মন্দ নয়। তারপর কেউ যদি আবারও আমার ফ্যামিলির রুম নম্বর অথবা অন্য কিছু জানার চেষ্টা করে, তখন রিসেপশনে যারা থাকবে তারা কতগুলো ফেক ফ্লাইট বুকিং টিকিট দেখিয়ে ওদের জানাবে যে আমার ফ্যামিলি দার্জিলিং থেকে চলে গেছে। ফেক টিকিট কিভাবে দেখাবে? অনলাইনে এমন অনেক মজার অ্যাপ আছে, অনেক আছে। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু যেমনটা বললেন তেমনটা করুন। আচ্ছা অংশুবাবু, ধরুন ওরা আবার খোঁজ নিতে এলো, অফিসাররা তাদের সামনে থেকে দেখতেও পেল, কিন্তু তারপরও কি ওদের ছেড়ে দেব? অবশ্যই ছেড়ে দেবেন। হ্যাঁ, যদি দেখেন কারুর কথা না শুনে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে, তখন ব্যবস্থা নেবেন। আর না হলে একজনকে দিয়ে ফলো করাবেন, তাহলেই ডেরার সন্ধান পাওয়া যাবে, বুঝেছেন? আর ডেরার সন্ধান পেলে সব কটাকে তুলে আনলে আসল মাথার সন্ধান খুব সহজেই পাওয়া যাবে। বাহ বাহ, গোয়েন্দা মশাই কি বুদ্ধি লাগিয়েছেন, বাহ। আমি অনেকক্ষণ ধরে চুপ করে থাকার পর এই প্রথম মুখ খুললাম। মিস্টার বর্মন, আপনার পেট না মানে শরীর ঠিক আছে তো? কি বলছো রিপন, আমার আবার শরীর কখন খারাপ হলো? ও কিছু না, ওই আপনাকে এতটা উতলা হয়ে উঠতে দেখে এমনটা জিজ্ঞেস করলো। কি হলো এটা? মামা তাহলে আমায় মিথ্যে বলেছিল, কিন্তু কেন? না, বাইরে বেরিয়ে জানতে হচ্ছে। ঠিক আছে, আজকে আমি উঠি, আর আপনি ওদিকটা যত শীঘ্র পারেন ব্যবস্থা করুন। ও ভালো কথা, কাল কিন্তু একবার জলপাইগুড়ি যেতে হবে। অফিসারের বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা হাঁটা পথ ধরলাম। কিরে, তোর আবার কি হলো? তুমি আমায় মিথ্যে বলেছিলে কেন যে এসআই বর্মনের পেটের সমস্যা হয়েছে? আবার মুখ ফিরিয়ে হাসছ। রাগ করিস না ভাগ্নে। আরে মামা হয়ে তোর সাথে একটুখানি মজা করতে পারবো না? এটা তোমার মজা ছিল? উনি কি ভাবলেন বলো তো আমাকে নিয়ে? ধুস, তুই একটু বেশি ভাবছিস।
আমাদের এখন যেতে হবে মিস্টার ধ্রুবর সাথে দেখা করতে, ওনারই স্বর্গীয় মামার কটেজে। কটেজ শুনেই গত পরশু রাতে মামার সাথে যা ঘটেছিল সেই কথাগুলো মনে পড়ে গেল। কটেজে ঢুকে কিছু দূর এগিয়েই বাঁ দিকের দরজায় তালা দেখতে পেলাম। দরজার নেম প্লেটে বড় বড় করে ইংরেজিতে মিস সুকন্যার নাম এবং ওনার পোস্ট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ লেখা রয়েছে। ওই খোলা দরজার ভিতরেই ধ্রুববাবু রয়েছেন। চল। তুমি কি করে বুঝলে ছোট মামা? পাশাপাশি তো আরো রুম ছিল। কারণ দুটো চোখ অনেক আগেই আমাদের দেখতে পেয়ে তাড়াতাড়ি সরে গেল। জলদি আয়, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। আমি মামার পিছু পিছু হাঁটার স্পিড বাড়িয়ে অনেকটা দৌড়ানোর মতো ছুটে গিয়ে খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ধ্রুববাবু, আপনি কি ব্যস্ত? কে? ও আপনি? না না, ব্যস্ত কেন থাকবো? না, ব্যস্ত নই। না, দেখলাম আমাদের দেখতে পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে বিছানার নিচে কি যেন রাখছিলেন। হয় আপনি ভুল দেখেছেন, না হলে আজকাল একটু বেশি দেখছেন। কি জানি, তাই হবে হয়তো। আপনারা চা খাবেন তো? বাইরে থেকে আনালে খাবো না, যদি আপনি বানিয়ে খাওয়ান তাহলে খেতে পারি। কি করে জানলেন যে আমি নিজেই চা বানিয়ে খাই? গোটা ঘর জুড়ে কেরোসিন স্টোভের গন্ধ এখন উগ্র হয়ে বাতাসে ছড়িয়ে রয়েছে, আর তাই আন্দাজ করলাম নিশ্চয়ই আপনি হাত পুড়িয়ে টুকটাক রান্নাবান্না করে পেট পুজো করেন। কি করবো বলুন তো? আগে যাও বা আমার থেকে টাকা পয়সা পেতাম, এখন তো সবই বন্ধ, তাই হোটেলে এটা সেটা খাওয়া বন্ধ হয়েছে। কেন? আপনার তো দাদা আছে, তার কাছে টাকা চাইছেন না কেন? দেখুন, যেচে গালমন্দ খাওয়ার ইচ্ছে আমার নেই। যদিও মামা সিন্ধুক থেকে টাকা চাইলে ও তেমনভাবে মানা করতে পারতো না, কিন্তু ওই দুটো বাজে কথা শোনার চেয়ে খড়কুটো মুখে নিয়ে চালা অনেক বেটার, অনেক ভালো। খড়কুটো জোগান কি করে চলছে সেটা দিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে একটা বিষয় দেখে আমার বেশ ভালো লাগছে যে আপনি আজকে নেশা করেননি। ধ্রুববাবু উঠে গিয়ে ছোট্ট কিচেন ঘরে ঢুকে চা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেখান থেকে কি মনে হতে উনি বলে উঠলেন, আজ নয়, আমি ওই দিন থেকেই সব খাওয়া বন্ধ করেছি। বলতে পারেন মামা চলে যাওয়ার পরই একটি বাজে অভ্যাস থেকে মুক্তি পেয়েছি। সে কি? নেশা নাকি আপনার অভ্যেসে পরিণত হয়েছিল? ওরে বাবা, সকাল দুপুর রাত যে কোনো মুহূর্তে কিছু না কিছু নেশার দরকার পড়তই। সিগারেট থেকে গাঁজা, গাঁজা থেকে মদ, মদ থেকে ড্রাগস, এগুলোই তো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছিল। সঙ্গী কথাটি থেকে আমার একটা কথা মনে পড়ল ধ্রুববাবু। আচ্ছা, আপনার ওই সকল সঙ্গীগুলো কই, যারা দিনরাত আপনার সঙ্গেই থাকতো? একটি ট্রের মধ্যে কিছু কুকিজ আর 2 কাপ চা নিয়ে এসে প্লাস্টিকের টুলের ওপর রাখলেন ধ্রুববাবু। রাখা হলে নিজের জন্য 1 কাপ চা নিয়ে কিচেন থেকে বেরিয়ে এলেন। ওরা কারোর সঙ্গী হওয়ার যোগ্যই নয়। যতদিন টাকা ছিল ততদিন ওরাও ছিল, যখন টাকা ফুরলো তখন ওরাও হওয়া। বাহ, খুব সুন্দর চা বানিয়েছেন। আচ্ছা, এরপর কি তারা আপনার সাথে আর যোগাযোগ করেননি? আরে ওরা না করলেও আমি করেছিলাম। হোটেলে আসার পর সেরকম টাকা পয়সা হাতে ছিল না, তাই ওদের থেকে কিছু অর্থ সাহায্য চেয়েছিলাম। দিয়েছিল টাকা? দেবে না, না ওরা দেয়নি, তবে নেশা করার জন্য বারবার ডাকতো। আশ্চর্য, ভারী আশ্চর্য হচ্ছি ধ্রুববাবু। দুবেলা পেট ভরে খাবার জন্য টাকা দেবে না, অথচ নেশা করবার জন্য ওরাই কিনা নিজের পকেট থেকে টাকা বের করবে। যাকে এসব বাদ দিন, আপনি বলুন মামার তদন্ত কত দূর এগোলো? খুব বেশি দূর নয়, তবে আর কয়েকটা দিনের মধ্যেই খুনিকে ধরে ফেলবো। অংশুবাবু, আপনার দাদাকে দেখছি না, আপনি কি গোটা পরিবারকে সঙ্গে নিয়ে ফিরে গেছেন নাকি? আমাদের সাথে পরিবার এসেছে এটা আপনি কখন জানলেন? পার্টিতে আপনি তো আসেননি। না মানে ওই দেবিকা, মিস দেবিকার থেকে জানতে পেরেছিলাম। এই দেবিকা মেয়েটি কেমন বলুন তো? আপনার কি মনে হয় না যে মেসোমশায়ের মৃত্যুর পিছনে ওর হাত থাকতে পারে? মামার এই প্রশ্ন শুনে আমি পরিষ্কার দেখলাম ধ্রুববাবুর চোখ দুটি হঠাৎই শক্ত কাঠের মতো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ধরে
কটমট করে চেয়ে আছেন। এরপরই উনি বললেন, দেখুন, কার হাত আছে না নেই সেটা আপনি খুঁজে বার করুন না। এইভাবে যে কারোর নাম নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন, তারপরে আমাকে বিপদে ফেললেন। দেখুন, আমার দরকার নেই তো সব জানার। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে আমি অন্তত এই ঘৃণ্য কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত নই। এটা দয়া করে আপনারা বিশ্বাস করুন। 2 বছর ধরে যা যা করে গেছি সেগুলো নেশার ঘোরে করেছি। কি হয়েছিল সেসব দিনগুলোতে আমি আজও তার উত্তর খুঁজে বেড়াই রাতের অন্ধকারে বিছানায় শুয়ে। দয়া করুন আমাকে। আপনি আগের থেকে অনেক ভালো আছেন, সেটা দেখে আমার সত্যি ভালো লাগছে। ঠিক আছে ধ্রুববাবু, আজ আমরা উঠি। চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আমরা বেরিয়ে এলাম। ভাগ্নে, বিছানার নিচে কি ছিল তা খেয়াল করেছিস? দেখেছি মামা, খুব ভালো করে দেখেছি। একটা 100 টাকা আর একটা 500 টাকার নোটের বান্ডেল। কে দিতে পারে মনে হয়? অবশ্যই মিস দেবিকা। উনি তো তোমার সাথে কটেজে দেখা হওয়ার সময় বলেছিল যে টাকা দিতে এসেছে। তা বলে এতগুলো টাকা? এছাড়া পার্টির দিন মিস দেবিকা মেসমশাইকে উত্তপ্ত করতে দেখে নিজের ব্যাগ থেকে টাকা বের করে ধ্রুববাবুর বন্ধুদের দিয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। এখান থেকে একটাই প্রশ্ন উঠে আসে ভাগ্নে, যে কেন, কি কারণে এভাবে নিজের টাকা উনি ধ্রুববাবুকে দিচ্ছেন? অন্যদিকে মিস দেবিকা নিজেদের একসাথে পড়াশোনা করার ব্যাপারটাকেও এড়িয়ে যেতে চাইছিলেন। কিছু যে একটা রহস্য আছে এই দুটি মানুষের মধ্যে, তা আমিও বুঝতে পারছি। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। শুনছিলেন আজকের গল্প অংশু ও দার্জিলিং কাণ্ড দ্বিতীয় পর্ব। রিপন এবং সলিলবাবুর ভূমিকায় আমি সায়ন, ছোট মামি অঙ্কিতা, অংশু সুপ্রিয়, রণজয় অমিতাভ, ভবেশবাবু সুরজিৎ কর, দেবিকা তৃষা, ধ্রুব অভিক, কনস্টেবল শার্মিক, ডক্টর ঘোষ ব্রহ্মা, বড় মামা পার্থ, অফিসার বিশ্ব, পঞ্চু বাল্মীকি, রিসেপশনিস্ট এবং স্কুল কর্মচারী দেবায়ন, সুকন্যা ঐন্দ্রিলা, বড় মামি মৌমিতা, প্রিন্সিপাল এবং ড্রাইভার অতনু। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, শব্দ সংযোজনে ঝিনুক এবং আবহে রূপঙ্কর, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সত্যব্রত কাঞ্জিলালকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে অংশু ও দার্জিলিং কাণ্ড অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।